এই যে, শুনছেন? সৌধের ডাকে মেয়েটি মোটেও বিচলিত হলো না। তাকে দেখে মনে হলো সে সৌধের ডাকের অপেক্ষায় ছিল। মুচকি এসে সৌধের উদ্দেশ্যে বলল, আপনি এখানে আসবেন নাকি আমি আপনার কাছে যাব? মেয়েটির কথায় সৌধ বরং হকচকিয়ে যায়। আমার কাছে আসবে মানে? আমিই বা তার কাছে যাব কেন? সৌধের চেহারা দেখেই যেন মনের কথা বুঝে গেল। বেঞ্চ থেকে উঠে সৌধের দিকে একটু এগিয়ে এসে সামনাসামনি দাঁড়ালো। একটু আগে সৌধ যে বেঞ্চে বসেছিল সেখানে বিনা দ্বিধায় বসে পড়ল। অনুমতি নেওয়া কিংবা একবার বলার প্রয়োজনও বোধ করলো না। মিনিমাম কার্টেসিও জানে না। এবার সৌধের কপালে একটি ভাঁজ পড়ে গেল। মেয়েটি আরাম করে বসতে বসতে বলল, ওখান থেকে কথা বললে আপনি শুনতে পেতেন না। আমাকে চিল্লিয়ে কথা বলতে হতো। স্বাভাবিক কথা জোরে বললে রুট শোনায়, অথচ শক্ত কোনো কথা বলা শান্ত স্বরে ধীরে বললে আদরে শোনায়। মেয়েটি যে বেঞ্চের উপর বসেছিল সৌধ সেদিকে তাকিয়ে দেখলো আসলেই দুটো বেঞ্চের মধ্যখানে বেশ খানিকটা দূরত্ব। সৌধকে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটি আবার বলল, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। আমি বসে আছি, আপনি দাঁড়িয়ে আছেন। এভাবে কি কথা বলা যায় নাকি? কি কথা বললেন? আপনি নিজেই তো ডাকলেন, কথা বলার জন্যই তো রেখেছেন, তাই না? ও হ্যাঁ, আমিই তো ডেকেছি। সৌধের কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। এমন তো হওয়ার কথা না। বেঞ্চের একপাশে বসে চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নিল। তারপর আস্তে আস্তে শ্বাস ছাড়লো। মেয়েটির সাথে কথা বলার জন্য মেয়েটির দিকে তাকাতেই দেখলো মেয়েটি তার দিকেই তাকিয়ে আছে। শুধু নিজেও অনেকক্ষণ তাকিয়ে রইল। দুজনের একজন অবশ্যই চোখ ফিরিয়ে নেয়, কিন্তু মেয়েটির দিক থেকে এমন কোনো আভাস না পেয়ে শুধু নিজেই চোখ ফিরিয়ে নিল। নিজের অস্বস্তি প্রকাশ না করে পুকুরের দিকে তাকিয়ে ধমকিয়ে বলল, এই মেয়ে, ওভাবে তাকিয়ে আছো কেন? চোখ সরাও। মেয়েটির ঠোঁট দুটো মনে হয় হালকা প্রসারিত হলো। চোখ কিন্তু সরালো না, ওভাবেই তাকিয়ে বলল, আমি রোজ আপনার দিকে এইভাবেই তাকিয়ে থাকি। রোজ তাকাও মানে? আমি প্রায় মাসখানেক ধরে ওই বেঞ্চে বসে আপনাকে দেখে যাচ্ছি। আপনি খেয়ালই করেননি মনোযোগ কোথায় থাকে আপনার? কেউ এসে তুলে নিয়ে গেলেও তো মনে হয় টের পাবেন না। তখন আমার কি হবে ডাক্তার সাহেব? ফাইজলামি করছো? এটা নিশ্চয়ই কোনো প্র্যাঙ্ক। শোনো মেয়ে, এসব আমার সাথে চলবে না, বুঝেছো? আমি মোটেও ফাজলামি করছি না। এটা কোনো প্র্যাঙ্কও নয়। এটা আমার জীবনের সুন্দর একটি সত্য। তোমার দেখি একটু লজ্জাবোধ নেই? অপরিচিত একটি ছেলের সাথে অসভ্যতামি করে যাচ্ছ। দেখো, ছোট বাচ্চা বলে মনে হচ্ছে না, যথেষ্ট বয়স হয়েছে। ভদ্র পরিবারের মেয়ের মতোই দেখাচ্ছে। আপনি আমার সাথে খুব রুড বিহেভিয়ার করার চেষ্টা করছেন, কিন্তু সেটা তো ঠিকঠাক পারছেন না। আপনার কথা শুনে উল্টো আমার হাসি পাচ্ছে। আপনি যদি এইভাবে রুড হওয়ার অভিনয় করতে থাকেন, আমি কিন্তু এখানে গড়াগড়ি দিয়ে হেসেও ফেলতে পারি। তখন কিন্তু বেয়াদব বলতে পারবেন না। আসলে এই কথাগুলো রুট শোনাচ্ছে না। শুধু মনে করার চেষ্টা করলো সে কি আদৌ কারোর সাথে কখনো উচ্চ বাক্য করেছে। সাথে সাথে জবাব পেল, না। অন্যদিকে মেয়েটিকে কথার মাঝে থেমে গিয়ে হঠাৎ কিছু মনে পড়ার ভঙ্গিতে বলে উঠল, অপরিচিত? ভালো কথা বলেছেন তো। আপনার নামটা তো জানা হয়নি। ডাক্তার সাহেবের নামটা যদিও খারাপ না, তবুও ভালোবাসার মানুষটির নাম জানবো না, এটা কোনো কথা? ভালোবাসা? ভালোবাসার মানুষ? তুমি কি পাগল? মাথার কোথাও সমস্যা আছে? শুনো মেয়ে, এটা মানসিক হাসপাতাল নয়। তোমার মানসিক ডাক্তারের চিকিৎসা নেওয়া উচিত। ওয়েট এ মিনিট, বাই এনি চান্স ডিড ইউ রান ওয়ে ফ্রম মেন্টাল হসপিটাল? আপনাকে আমি জিজ্ঞাসা করলাম আর আপনি কোথায় মেন্টাল হসপিটাল নিয়ে বসে পড়লেন? দেখি এদিকে ঘুরুন। আপনার অ্যাপ্রনে নেমপ্লেট লাগানো আছে, সেখান দিয়ে দেখে নিচ্ছি। আপনাকে নাম বলতে হবে না। বদ্ধ পাগল মেয়েটির সাথে সেদে কথা বলতে যাওয়াই সৌধের ভুল হয়ে গেছে। শুধু মেয়েটির দিকে ফিরে তো তাকালোই না, উল্টো অপর দিকে আরেকটু ঘুরে বসলো। মেয়েটিও কম যায় না, চট করে উঠে একদম সৌধের সামনে দাঁড়িয়ে পড়লো। কোমর বাঁকিয়ে সৌধের বুকের কাছে মুখ নামিয়ে এনেছে। সৌধের বুকের বাপাশের নেমপ্লেটে ডান হাত ছুঁয়ে দিল। বিড়বিড় করে উচ্চারণ করলো, ইয়াসতান আরেফিন। তৎক্ষণাৎ সোজা হয়ে সৌধের দিকে তাকিয়ে বলল, আপনার নাম তো অনেক বড় ডাক্তার সাহেব। এত বড় নামে ডাকতে পারবো না। সৌধ তখনও নিঃশ্বাস আটকে স্থির হয়ে বসে আছে। মোহগ্রস্তের মতো বলল, ইয়াজদান আরেফিন সৌধ। হুম, আমি সৌধ বলে ডাকবো না। আপনি ডাক্তার সাহেব বলেই ডাকবো। বাই দ্য ওয়ে, আমি রিফাতুন জান্নাত। ছোট করে সবাই রিফা ডাকে। তারপর বেঞ্চের উপর পাশে রাখা ব্যাগ তুলে নিয়ে বলল, আজকে আসি ডাক্তার সাহেব, বাকি কথা কালকে হবে। কোমর সমান ঘন কালো বেনুনি দুলিয়ে অস্তমিত সূর্যের সাথে বিদায় নিল মেয়েটি। বেঞ্চে বসে সৌধ তখনও বিড়বিড় করছে। উন্মাদ, বদ্ধ উন্মাদ।
নীল আকাশে সাদা মেঘের ভেলা ফুরফুর করে উড়ে যাচ্ছে। রিফা তার মলিন হয়ে যাওয়া সাদা জামাটি বের করে গায়ে চড়ালো। রিফা তার ব্যাগ হাতে তুলে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলো। সকালের নরম রোদে আঙ্গিনায় বসে তরকারি কুটছে রিক্তা। দারিদ্রতার জালে যেদিন থেকে আটকে গেছে, সেদিন থেকে মা নামক মানুষটি বদলে গেছে। মৃত বাবার রিটায়ারমেন্টের স্বল্প টাকায় কোন রকম সংসার চালিয়ে নেওয়ার দায়িত্ব মায়ের বয়স বাড়িয়ে দিয়েছে। বাবাকে হারিয়ে মায়ের ছায়াতলেই তো বেঁচে আছে। সেই মা কখনো তাকে ছেড়ে যাবে, এমন দিনের কথা কল্পনা করার আগে দম বন্ধ হয়ে আসে। মায়ের পাশে কিছুক্ষণ থেকে দাঁড়িয়ে রিফা বলল, মা আমি আসছি। রিক্তা না জবাব দিল আর না চোখ তুলে চাইল। সে আপন মনে আলুর খোসা ছাড়িয়ে যাচ্ছে, যেন কোনো কথাই সে শুনতে পায়নি। হতাশ হয়ে রিফা পা চালিয়ে গেট পেরিয়ে রাস্তায় চলে এলো। পরপর দুটো টিউশনি শেষ করে রিফা যথারীতি পুকুর পাড়ের দিকে এলো। সৌধের বেঞ্চে থেকে খানিকটা দূরের বেঞ্চে বসে পড়ল। রিফার ছুটে যাওয়া টিউশনিটা ছিল ঠিক এই সময়েই, বিকেল 5টা থেকে 6টার মাঝে। একটা টিউশনি শেষ করে এখানে আস্তে আস্তে অবশ্য প্রায় 5টা পেরিয়ে যায়। প্রতিদিন এসে দেখে শুধু আগে এসে বসে আছে। আজও রিফার আসতে দেরি হয়ে গেছে। জলে সৌধের শূন্য দৃষ্টি রিফার কিছুটা মন খারাপ হলো। গতদিনের ঘটনার ফলে রিফা খানিকটা প্রশ্রয় পেয়েছে। নিজের স্থান থেকে উঠে সৌধের বেঞ্চে পাশে বসল। তবুও সৌধের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। নীরবতা ভেঙে রিফা নিজে থেকেই বলল, 4টা থেকে 6টা পরপর দুটো টিউশনি ছিল এখানে। এই ক্লিনিকের 2জন চিকিৎসকের মেয়ে, বিথি এবং বর্ষা। বিথির হঠাৎ শহরে শিফট হওয়ায় টিউশনিটা আর রইল না। সকালে ওরা চলে গেল, বিকেলে আমি পড়াতে এলাম। আমাকে অবশ্য আগেই জানিয়েছিল কবে থেকে বাড়ি খুঁজছে, কবে বাড়ি পেল, কবে শিফট হবে, সব কিছুই আমি জানতাম। ভাবি খুবই মিশুক মানুষ, সময় পেলেই আমার সাথে গল্প জুড়ে দিত। সব কিছু জানার পরেও সেদিন বর্ষাকে পড়ানো শেষ করে আমি বিথিকে পড়াতে চলে গেলাম। দরজায় বড় একটা তালা ঝুলছে। তালা দেখেই মনে পড়ল আজকে সকালেই তো ওরা চলে গেছে। অনেক দিনের অভ্যাস তো, তাই সব জানার পরেও অভ্যাসবশত চলে গিয়েছিল। এইটুকু বলে রিফা বন্ধ ঠোঁটে বাঁকা হাসল। সৌধের দিকে তাকে তার প্রতিক্রিয়া দেখার চেষ্টা করলো, কিন্তু সে নির্লিপ্ত। তবুও রিফা বলে গেল, অনেক দিন যাবৎ আসা যাওয়ার সুবাদে কেয়ারটেকার চাচার সাথে কিছুটা পরিচয় ছিল। উনি আমাকে দেখতে পেয়ে এগিয়ে এসে বললেন, বিথিরা তো আজকে সকালেই চলে গিয়েছে, তোমাকে বলে যায়নি? আমি বললাম, জি চাচা, বলে গেছে। তাহলে এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছো কেন? চাচার কথায় মনে পড়ল আসলেই অনেকক্ষণ ধরে বন্ধ দরজার সামনে আনমনে দাঁড়িয়েছিলাম। বাড়ি ফেরার উদ্দেশ্যে পা বাড়িয়েছিলাম, তখনই পুকুর পাড়ের দিকে চোখ পড়ল। মনটাও বিক্ষিপ্ত ছিল, তাই ভাবছিলাম কিছুক্ষণ বসেই যাই। এখানে এসে আপনাকে দেখতে পেলাম। সেই প্রথম আপনাকে এত কাছ থেকে দেখেছিলাম। এর আগে দেখিনি তেমন নয়। বর্ষাকে পড়ানোর পর বিথিকে পড়াতে যাওয়ার সময় মাঝে মধ্যে দূর থেকে আপনাকে চোখে পড়তো। আপনি তো রোজ এই 1 ঘন্টা এখানে বসে থাকেন। আমি তখন অতটা খেয়াল করিনি, কিন্তু সেদিনের পর আমি রোজ টিউশনি শেষে এখানে এসে বসি। নিরিবিলি পরিবেশে আপনার পাশে বসে থাকলে আমার মন ভালো হয়ে যায়। শুধু এতক্ষণ সামনের দিকে একদৃষ্টিতে চেয়েছিল। শেষ কথাটি শুনে রিফার দিকে তাকালো। সে কিছু বলার আগে রিফা স্বাভাবিকভাবেই উঠে দাঁড়ালো, যেন কিছুই হয়নি। সৌধকে বলল, কি ব্যাপার ডাক্তার সাহেব, আজকে যাবেন না? 6টা তো বেজে গেছে। কথা শেষে আর না দাঁড়িয়ে বেরুনি দুলে চলে গেল। সৌধ তার হাতঘড়ির দিকে তাকিয়ে দেখল 6টা বেজে 1 মিনিট হয়ে গেছে। এই প্রথম সৌধের রুটিন এলোমেলো হলো। বেড টেবিলের উপর রাখা ফোনটি অনেকক্ষণ ধরে বেজেই চলেছে। তারই পাশে বিছানায় আছড়া হয়ে বই পড়ছে সৌধ। একবার দুবার করে পরপর 3বার ফোন কেটে দিয়েছে সে। তবুও অপর পাশের মানুষটি ধৈর্যের পরিচয় দিয়েই যাচ্ছে, যেন সে আজ কথা না বলে থামবেই না। অবশেষে বিরক্ত হয়ে চতুর্থবার সৌধ কল রিসিভ করলো। হ্যালো। কল ধরছিলে না কেন? দেখছোই যখন কল রিসিভ করছি না, তার মানে তোমার সাথে কথা বলতে চাইছি না। তবুও বারবার কল দিয়ে বিরক্ত করছো কেন? আমি তোমাকে বিরক্ত করছি? অবশ্যই করছো। বেয়াদব ছেলে, বাবার সাথে কিভাবে কথা বলে সেটা তুমি কি ভুলে গেছো? শেখানোর বয়সে কেউ শেখায়নি, তাই জানা নেই। আমার দোষ দিচ্ছ? এটাই কি সত্য নয়? অস্বীকার করতে পারবে? তোমার ভবিষ্যতের জন্যই দিনরাত পরিশ্রম করছি। তোমার ভালো পড়াশোনার জন্যই তোমাকে বোর্ডিং স্কুলে দেওয়া হয়েছে। সেরা প্রতিষ্ঠান, সেরা শিক্ষক, উত্তম পরিবেশ, তোমাকে সব কিছুই সেরাটা দেওয়া হয়েছে। সেই তুমি এখন আমাকেই দোষী করছো? একবারও ভেবে দেখেছো আমি কি চেয়েছি? কখনো চাওনি।
আমার সাথে তোমার দেখাই বা হতো কয়টা দিন? ওই তো 2 ঈদের ছুটিতে। তবু তুমি দিনরাত হাসপাতালে থাকতে আর আমি বাড়িতে। পাশে বসে কখনো আমার কেমন আছি, কিভাবে আছি জানতেও চাওনি। আজকে কেন জানতে চাইছো? আজকে কেন পাশে পেতে চাইছো? বৃদ্ধ বয়সে একাকী লাগছে বলে নির্ভরতা খুঁজছো? আমি এখনও এতটা দুর্বল হয়ে যাইনি যে অন্যের উপর নির্ভর হতে হবে। আমারও কাউকে প্রয়োজন নেই। তোমার কেরিয়ারের কথা ভেবেই বলেছি কানাডায় চলে এসো। এখন আমি সব রেডি করে রেখেছি। তুমি এলেই এখানে সেরা হাসপাতালে চিকিৎসক হিসেবে জয়েন করতে পারবে। কি পেয়েছো তুমি অজপাড়া সেই হাসপাতালে? ছাড়তে চাইছো না কেন? আমি আমার মতো থাকতে চাই, নিজের পছন্দ মতো বাঁচতে চাই। তোমার ইচ্ছে মতো চলতে চলতে আমি ক্লান্ত। আমি আসবো না, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। বারবার কল দিয়ে আমাকে বিরক্ত করবে না। রাখছি। অপর পাশের ব্যক্তিটিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে কল কেটে মোবাইলটি বিছানায় ছুঁড়ে ফেলে দিল। সৌধ বসে আছে পুকুর পাড়ে সেই নির্দিষ্ট আসনটিতে। গায়ের অ্যাপ্রন খুলে পাশে রেখে দিয়েছে। অস্থির দৃষ্টি বারবার দক্ষিণ পূর্ব দিকের রাস্তার দিকে তাকাচ্ছে। এই রাস্তা দিয়ে রিফা আসে, কিন্তু আজ আসেনি। ঘড়ির কাঁটা প্রায় 6টা ছুঁই ছুঁই। অন্যদিন 5টার একটু পরে ক্লান্ত মুখশ্রীতে একরাশ হাসি নিয়ে সৌধের দিকে এগিয়ে আসতো। না জানি আজ কি হলো। সৌধের অস্থিরতা যখন শেষ সীমানা পৌঁছে যাচ্ছিল, তখনই সৌধের পেছন দিক থেকে উদয় হলো রিফা। চঞ্চল ভঙ্গিতে খুব স্বাভাবিকভাবেই সৌধের পাশে বসে পড়ল, যেন সে ঠিক সময়ে এসেছে। সৌধের খুব ইচ্ছে হলো রেগে মেগে একটা ধমক দিতে, কঠিন গলায় বলতে, এতক্ষণে তোমার আসার সময় হলো? রিফাতুন, তুমি জানতে না আমি অপেক্ষায় আছি? রিফা হয়তো বলবে, জ্যামে পড়ে গিয়েছিলাম। আপনি কি সত্যিই আমার জন্য অপেক্ষা করছিলেন? আবার প্রশ্ন করছো যে? রোজই তো থাকি। কই, আমাকে তো কখনো বলেননি। বলতে হবে কেন? বারে, আমার জানতে হবে না? তো জেনে নিবে। কিভাবে জানবো? আপনি তো কখনো বলেননি। সব কথা বলতে হবে কেন? তুমি বুঝে নিলেই তো হয়। এই যেমন এখন বুঝে নিতে হবে যে আপনি খুব রেগে আছেন। রেগে থাকা স্বাভাবিক নয়। আসতে দেরি হবে এটা জানাতেও তো পারতে। আমার চিন্তা হচ্ছিল। কিভাবে জানবো? আপনার ফোন নাম্বারই তো জানি না। জেনে নেওনি কেন? চাইলেই দিবেন? একবার চেয়েই দেখো। ভাবনার অতল গহ্বর থেকে শুধু ফিরে এসে দেখলো রিফা তখনও নিশ্চুপভাবে শান্ত জলের দিকে তাকিয়ে আছে। নিজের ভাবনা চিন্তায় শুধু বিব্রত বোধ করলো। নিজেকে স্বাভাবিক করতে হালকা কেশে নড়েচড়ে বসলো। রিফার মনোযোগ আকর্ষণ করার উদ্দেশ্য অবশ্য ছিল, ফলও পেল। জলের দিকে তাকিয়ে রিফা বলল, 6টা পার হয়ে গেছে, আপনি যাচ্ছেন না কেন ডাক্তার সাহেব? রিফার কথা শুনে সুধীর প্রচন্ড রাগ হলো। এই মেয়ে সবসময় ছলচাতুরি করে। এতক্ষণে জলের ছায়া তাকে দেখছিল। শুধু যে তার দিকে তাকিয়েছিল তাও দেখে ফেলেছে। নিজের বোকামের জন্য শুধু ধরা পড়ে গেল। কিন্তু রাগ জাগলো রিফার প্রতি। কি দরকার সরাসরি না তাকিয়ে জলের ছায়ার দিকে তাকানোর? শুধুর মনে হলো এবার কিছু না বললেই নয়। বেশ কঠিন স্বরে শুধু কথা বলতে শুরু করলো। রিফাতুন। সৌধর এক সম্বোধনে রিফার হৃদয়ে শীতল বাতাস বয়ে গেল। মুখ যেন আরো উজ্জ্বল হলো। সতীর দিকে তাকিয়ে বলল, সবাই আমাকে রিফা বলে ডাকে। এই যে আপনি যখন রিফাতুন বলে ডাকেন, অদ্ভুত এক অনুভূতি জাগে। নিজের নামটা নিজের কাছে বেশ ভালো লাগে। কথার মাঝখানে কথা বলবে না, এমন স্বভাব আমার খুবই অপছন্দের। কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবে। আমার মনে হয় কথাগুলো তোমাকে আগেই বলা উচিত ছিল, তবুও খুব একটা দেরি হয়ে যায়নি। কিছুক্ষণ নীরবতা পালনের পর সতীর চেহারায় কাঠিন্য ভাব চলে এলো। সে ভার মুখে প্রচন্ড বিরক্তি নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, আমি ভেবেছিলাম তুমি হয়তো নিজে থেকে বুঝতে পারবে, কিন্তু আমি ভুল ছিলাম। তুমি হয়তো খুবই বোকা, তাই বুঝতে পারোনি। অথবা শৃঙ্খলাবিহীন পরিবেশে বেড়ে উঠে বকে যাওয়া কোনো সন্তান, যে নিজের মন মর্জি মতো চলাফেরা করে, অন্যের মতামতের গুরুত্ব যার কাছে তুচ্ছ, মূল্যহীন। তুমি বেশ কয়েকদিন ধরে অযথা আমাকে বিরক্ত করছো, কিছুতেই বুঝতে চাইছো না। তোমার প্রতি আমার কোনো প্রকার আগ্রহ নেই, হয়তোবা বুঝেও অযথা খামখেয়ালিপনা করছো। তোমার মতো মেয়ের দ্বারা সব কিছুই সম্ভব। এতদিন সহ্য করেছি, তোমাকে সময় দিয়েছি, কিন্তু তুমি দিন দিন সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছ। তোমার মতো মেয়েরা ভালো মানুষই ডিজার্ভ করে না। আজ শেষবারের মতো বলছি, আমাকে বিরক্ত করা বন্ধ করো, না হলে এর পরিণাম ভালো হবে না। অবশ্য তোমার মতো মেয়েরা পরিণামের পরোয়া করে বলে মনে হচ্ছে না। দিনের পর দিন একটা অচেনা ছেলের পেছনে ঘুরতে লজ্জা করছে না? ন্যূনতম কুণ্ঠাবোধ করছো না?
আত্মসম্মান জলাঞ্জলি দিয়েছ নাকি কখনো আত্মসম্মান ছিলই না? সৌধের বিষ বাক্য রিফার মনে বেতের আঘাতের মতো ব্যথার সৃষ্টি করেছে। সে ছলছল নয়নে অবাক হয়ে চেয়ে আছে সামনে বসা মানুষটির দিকে। হ্যাঁ, রিফা মেনে নিচ্ছে যে সে নিজে থেকে শুধুকে পছন্দ করে ফেলেছে। শুধুর সম্মতি কখনো পায়নি এবং কখনো চায়ওনি, কিন্তু তাই বলে শুধুকে বিরক্তও করেনি। রিফার খুব জানতে ইচ্ছে করলো। আচ্ছা বলুন তো ডাক্তার সাহেব, আপনার দৃষ্টিতে আমি ঠিক কেমন মেয়ে? গায়ে পড়া সস্তা ধরনের মেয়ে? কিন্তু বলা হলো না, শুধু ফ্যাল ফ্যাল করে সৌধের দিকে চেয়ে রইল। শুধু মুখ কুচকে অন্যদিকে তাকিয়ে আছে। রিফা লম্বা শ্বাস নিয়ে নিজের আবেগকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলো। তার মনে হচ্ছে যে কোনো সময় চোখ জোড়া বিদ্রোহ করে বসবে, অঝোর ধারায় গড়িয়ে পড়বে নোনা জল। তবুও ঠোঁট জোড়া প্রসারিত করে হাসি মুখে বলল, আপনার কথায় আমি একটুও রাগ করিনি ডাক্তার সাহেব। আমি একটুখানি কষ্টও পাইনি। আজ প্রথম আপনি আমাকে কতগুলো কথা বললেন। ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। কথাগুলো সৌধকে নয়, বরং নিজেই নিজেকে বলল। ক্যান্ডির লোভ দেখিয়ে শিশুর কান্না থামানোর মতো সান্ত্বনা বার্তা। তবুও রিফার মন ভালো হলো না। সে উঠে দাঁড়ালো, ভারী হয়ে আসা পা দুটোকে অনেক কষ্টে টেনে হিঁচড়ে এগিয়ে নিয়ে চলল বাড়ির দিকে। পেছনে ফেলে গেল নিশ্চল সৌধকে। রিফা যখন বাড়ি ফিরল তখন সন্ধে মিলিয়ে সবে রাত নেমেছে। বাড়ির সদর দরজা তখনও হাট করে খুলে রাখা, যা দেখে রিফার মন আরো খারাপ হয়ে গেল। বাড়ির দিকে না গিয়ে অন্য কোথাও চলে যেতে ইচ্ছে করলো। বাড়িতে প্রবেশ মাত্রই মায়ের তোপের মুখে পড়তে হবে। সে নিশ্চয়ই রিফার অপেক্ষায় সদর দরজা খুলে রেখে প্রহর গুনছে। ভয়ে আতঙ্কে পা টিপে টিপে রিফা যেই না দরজা পেরিয়ে উঠোনে পা রেখেছে, অমনি সামনে থেকে প্রবল বেগে বাঁশের ঝাড়ু ছুটে এলো। রিফা চট করে সরে গেল, তা না হলে ঝাড়ুর প্রহারে গা কেটে কুটে যেত। শুধু ঝাড়ু ছুঁড়ে মেরেই রিক্তা ক্ষান্ত হলো না, মুখ থেকে ছুড়ে দিল অসংখ্য বাক্যবাণ। ঘরের বারান্দায় বসে রাতের তরকারি কুটছে আর রিফাকে বকছে। গাধার মতো এই সংসারে একা খেটে যাচ্ছি, কারো কোনো চিন্তা নেই। একটুখানি সাহায্য করার মতো কাউকে আল্লাহ আমার কপালে লিখে নেয়। একজন তো আমার ঘাড়ের উপর 3টা হতচ্ছাড়া বাচ্চা গুছিয়ে দিয়ে নিজে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যত জ্বালা হয়েছে আমার। এত বড় সংসার সামলাও, 3জনের পড়াশোনার খরচ, খাওয়া দাওয়া একা হাতে কয় দিকে সামলানো যায়? মেয়ে হয়েছে একটা, এত বড় হয়েছে অথচ গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। মেয়ে না হয়ে বড় একটা ছেলে থাকলে ঠিক ওই মায়ের দুঃখ বুঝতো, একটু হলেও সংসারের দায়িত্ব নিত। আর এদিকে মেয়েকে দেখো, কি 2-1টা প্রাইভেট পড়াতো, সেটাও ছেড়ে দিয়ে গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। কবে না কবে প্রাইভেট ছুটে গেছে, আমাকে জানানোর প্রয়োজনও মনে করেনি। আমি আছি বলেই খেয়ে পড়ে বেঁচে আছিস। সে হুঁশ আছে? বেঁচে থাকতে বাপটা জ্বালিয়েছে, আর এখন তার বাচ্চারা জ্বালাচ্ছে। সব কটা বাপের মতো বধ হয়েছে। কোথায় কি করে কিছুই জানায় না। এই মেয়ে কবে কোথায় মুখ পুড়িয়ে আসে তার ঠিক নেই। একজন তো দুনিয়া থেকে বিদায় নিয়ে বেঁচে গেছে, ফেঁসে গেলাম আমি। রিক্তা আপন মনে কাজ করছে আর বকাবকি চালিয়ে যাচ্ছে। রিফার খুব ইচ্ছে করলো মাকে বলতে, আমি পরের মাসেই আরেকটা টিউশনি ঠিকই খুঁজে নিব। দরকার পড়লে আরেকটা টিউশনি বাড়িয়ে দিব। তবুও তুমি আমার মৃত বাবাকে নিয়ে আর কিছু বলো না, তাকে দোষারোপ করো না। জানি তো তোমার খুব চাপ হয়ে যায়, কষ্ট হয়, কিন্তু কি করব বলো? আল্লাহর উপর একটু ভরসা রাখো। কিন্তু সেসব কিছুই বলা হয় না। বন্ধ চোখের কোণ বেয়ে অশ্রুধারা টপটপ করে টেবিলে ঝরে পড়ে। বিধ্বস্ত হৃদয়ের রক্তক্ষরণ থামে না, বরং সময়ের সাথে বাড়তেই থাকে। মূলত আজ দুপুরবেলা বিথির মা রিফাকে কল করেছিল। রিফা ছিল বাথরুমে, গোসল করে তারপর প্রাইভেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়তো। মোবাইলের রিংটোনের শব্দ শুনে রিক্তা এসে কল রিসিভ করেছিল। বিথির মায়ের সাথে কথার মাধ্যমে জানতে পারে তারা শহরে চলে গিয়েছে। রিফা গোসল সেরে বেরিয়ে আসতেই মায়ের তোপের মুখে পড়ে। একে একে প্রশ্ন আসতেই থাকে। তবে সৌধের কথা ভেবে রিফা ঠিকই সুযোগ বুঝে বাড়ি থেকে বেরিয়ে সেই পুকুর পাড়ে চলে যায়। কিন্তু সেখানেও তাকে আঘাতই পেতে হলো। আজ ভাগ্যে শনির ছায়া পড়েছে মনে হয়। রিফার মনোবল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। কারো থেকে সামান্যতম কিছু পাওয়ার আশা আর কখনো করবে না। ডাক্তার সাহেব, আপনি আমাকে একটুও বোঝেন না। ভালো না হয় নাই বা বাসলেন, একটুখানি পাশে বসার অধিকারটুকু দিতেও এত কুণ্ঠাবোধ, এত দূরছাই করা কি উচিত হলো আপনার? কি বা এমন পাপ করে ফেলেছি? অকারণ ভালোবাসাটুকুই তো। ভালোবাসতে তো কারণ লাগে না, অকারণেও ভালোবাসা যায়। ভালোবাসার শুরুটা তো একপাক্ষিকই হয়। আমাদের ভালোবাসার গল্পটা না হয় আমার দ্বারাই সূচনা হয়েছিল, তাই বলে সেটা মূল্যহীন হয়ে গেল? কোথায় লেখা আছে শুধুমাত্র ছেলেরাই ভালোবাসার দাবি নিয়ে সামনে দাঁড়াতে পারবে, মেয়েরা পারবে না? আমাকে একটু বুঝলে কি এমন হতো? ভালো নাই বা বাসলেন, শুধু একটু পাশে বসে থাকার অধিকার দিতেন,
তাও তো দিলেন না, উল্টো এত অপবাদ ফিরিয়ে দিলেন। এতটা কি আমার পাওনা ছিল? কত শত ভাবনা রিফাকে ঘিরে ধরে, অথচ রিফাকে স্বাভাবিক হতে হবে। শুধু বিকেল 5টা বাজতে এদিকটায় নজর রেখেছিল, কিন্তু রিফার দেখা মেলেনি। আজও অনেকক্ষণ চারপাশে হেঁটে এসে পুকুর পাড়ে বসেছে। অন্যদিনের মতোই অস্থির মন নিয়ে ফিরতে হবে। পকেটে রাখা মোবাইল ফোনটি খানিক পরপর বেজেই চলেছে। এতক্ষণে 30-এর বেশি মিসড কল জমা হয়ে গেছে। কানাডা থেকে বাবা কল করেছে, মায়ের একমাত্র বোন, ওনার স্বামী, একমাত্র ছেলে, কেউ বাদ যায়নি। সবাই সিরিয়ালি কল করছে। একজনের কল কেটে যেতেই আরেকজন। শুধু বিরক্ত হয়ে বাবার সাথে কথা বলার সিদ্ধান্ত নিল। সবার সাথে তো মন খুলে কথা বলা যায় না। মনে যা আসে তাই বললে সরাসরি বেয়াদব, অসামাজিক বলে গণ্য হবে। তার থেকে নিজের বাবার কাছে বেয়াদব, অবাধ্য সন্তান হতে ক্ষতি নেই। আরেকবার কল আসতেই শুধু কল রিসিভ করলো। অপর পাশ থেকে ভদ্রলোক ভীষণ রেগে গিয়ে বললেন, তুমি কি ঠিক করছো প্রতিদিন পদে পদে তুমি আমাকে অপদস্থ করতেই থাকবে? আমার এমন কোনো পরিকল্পনা নেই। কিন্তু তোমার কার্যকলাপ তাই ফুটে উঠছে। আমি তো কিছুই করলাম না, একলা নিজের মতো আছি। সেটা তো সমস্যা। অসামাজিকের মতন একলা থাকবে কেন? তোমার কোনো আত্মীয়স্বজন নেই? তোমার কাজিনের বিয়ের অনুষ্ঠানে তুমি উপস্থিত নেই। সবাই আমাকে কল দিয়ে নালিশ করছে। আমাকে কতটা ব্যতিক্রম পরিস্থিতিতে ফেলেছ বুঝতে পারছো? বুঝতে চাইছি না। সৌধ, তুমি যথেষ্ট বড় হয়েছ। তোমাকে শাসন করার অবস্থায় আমি এখন নেই। আমার শাসন বারণ মেনে চলার বয়স তুমি পেরিয়ে এসেছো। ভুল সঠিক সিদ্ধান্ত তুমি নিজেই নিতে পারো। মনের বিরুদ্ধে গিয়েও মাঝে মধ্যে পরিস্থিতি এবং পরিবেশকে বুঝে আমাদের অনেক সিদ্ধান্ত নিতে হয়, অনেক কাজ করতে হয়। আমার যখন ওনাদের প্রয়োজন ছিল তখন তারা কোথায় ছিল? মাকে হারিয়ে যখন একলা হয়ে গিয়েছিলাম তখন আমার মায়ের একমাত্র বোন তার মৃত বোনের সন্তানের খোঁজ নিতে তো আসেনি। আজ কেন আমার খোঁজ করা হচ্ছে? তার ছেলের বিয়ের রিসেপশনে আমার কি দরকার? সকল কাজ প্রয়োজনের খাতিরেই করতে হবে এমন কোনো কথা নেই। কখনো বিনা কারণে কিছু কাজ করে দেখো, ভালো লাগবে। জীবন উপভোগ করতে শিখবে। অকারণে নেওয়া পদক্ষেপগুলো জীবনে অনাবিত আনন্দ বয়ে আনে। ছোট ছোট অভিজ্ঞতাগুলোর জন্যই জীবন উপভোগ্য মনে হয়। আকারণ এক পা এগিয়েই দেখো না। লাভ না হলে লোকসানও তো হওয়ার সম্ভাবনা নেই। শুধু বুঝে গেছে আজকে বাবার মুড যথেষ্ট ভালো। যাই বলা হোক না কেন উনি রাগ করবেন না, বরং জ্ঞানীগুণীর মতন বৃহৎ আকারে জ্ঞান বিলি করবেন। হতাশ হয়ে শুধু ফোন কেটে দিয়ে ভাবতে লাগলো তার কি করা উচিত। এইদিকে রিফা সুতোনা দিয়ে মাথা ঢেকে নেওয়ার সাথে সাথে গায়েও ভালো মতো জড়িয়ে নিল। বিছানায় বসে রিদম পড়ছিল। তাকে বাইরে যাওয়ার কথা জানিয়ে রিফা পা টিপে টিপে ঘর ছেড়ে বেরিয়ে এলো। মায়ের ঘরে উকি দিয়ে দেখলো রিক্তা নিজের ঘর গোছাচ্ছে। গোছানো শেষে কাঁথা সেলাই করতে বসবে। উঠোনে নেমে এসে রিফা নিস্তব্ধ পায়ে দরজার দিকে এগিয়ে চলল। সে জানতো না রিক্তা ইদানিং তার প্রতিটি গতিবিধির দিকে সূক্ষ্ম নজরদারি করছিল। সদর দরজা খোলার জন্য রিফা হাত বাড়ালেই রিক্তা এসে হাত ধরে ফেলল। সর্বশক্তি দিয়ে ডান হাতে রিফার গালে একটি থাপ্পড় দিয়ে চেঁচিয়ে বলে উঠল, জানোয়ারের বাচ্চা, এই রাত দুপুরে কই যাইতেছিস? এমন লুকায় লুকায় কোন নাগরের সাথে দেখা করতে যাচ্ছিস? তোরে কলেজ পাঠাই পড়তে, আর তুই ছেলে নিয়ে ঘুরে বেড়াস। এখন ঢং করে কলেজ যাওয়া বন্ধ করেছিস? ছেলে পেলে এখন আমার বাড়ির সামনে আসে, তোর এত সাহস হয় কেমনে? কলিজা টেনে ছিঁড়ে ফেলবো আমি। হঠাৎ আক্রমণে রিফা হতভম্ব হয়ে পড়ে। অন্ধকারে মায়ের চেহারা দেখে ভরকে গিয়েছিল। নিজেকে সামলে নেওয়ার আগে প্রচন্ড গতিতে গালে এসে পড়ে একটি থাপ্পড়। এতক্ষণ মায়ের রুদ্ররূপ এবং বোনের এমন দশা দেখে বারান্দায় দাঁড়িয়ে কাঁদছিল রায়হান। রিদমকে জড়িয়ে ধরে পেছনের দিকে দাঁড়িয়েছিল রায়হান। বোনকে টেনে বাড়ি থেকে বের করে দেওয়ার দৃশ্য দেখা মাত্রই রিদমকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। এবার চিৎকার করে কাঁদতে শুরু করে রিক্তা। সে কথা ভুলে গেলেও রিফা তা ভুলতে পারেনি। ভাইয়ের দিকে তাকিয়ে সেই অবস্থাতেই বলল, চুপ কর রায়হান, অমন করে কাঁদছিস কেন? লোকে শুনবে তো। আপু একদম ঠিক আছি, লক্ষ্মী ভাইটি আমার, চুপ কর। রিফার কথার কোনো কাজ তো হলোই না, বরং উল্টো প্রভাব পড়ল। রায়হান আরো করুণ সুরে কাঁদতে থাকলো। মেয়ের কথা শুনে দ্বিগুণ কেঁপে গেল রিক্তা। এখন লোকে শোনার কথা মাথায় আসছে তোর? বাড়ির বাইরে দাঁড়ায় ফষ্টি নষ্টি করলে লোকে কি চোখ বন্ধ করে থাকে? আমার বাড়িতে থেকে নোংরামি করিস কোন সাহসে? বের হ আমার বাড়ি থেকে। যার সাথে দেখা করতে যাচ্ছিলি তার বাড়িতে গিয়ে কর এইসব। তোর মতো মেয়ে আমার দরকার নেই। যখন জন্মেছিলি তখনই মেরে ফেললাম না কেন তোরে? তোর পিছনে রক্ত জল করে আয় করা টাকা ঢালছি, পড়াশোনা করাইছি এদিন দেখার জন্য।
নষ্ট মেয়ে ছেলে আমার বাড়িতে পাপ ডেকে আনিস তুই? বের হ এক্ষুনি। রিফা মায়ের কথায় পাত্তা না দিয়ে মুখে ঘুরিয়ে রিদমকে বলল, রায়হানকে ঘরে নিয়ে যা, বাচ্চাটা ভয় পাচ্ছে তো। রিদম তখনই চোখ মুছতে মুছতে রায়হানকে টেনে হিঁচড়ে ঘরের দিকে নিয়ে গেল। রিফা মার খেয়ে উঠোনের মাঝেই বসে রইল। রিক্তা কঞ্চি এক হাতে নিয়ে অন্য হাতে রিফার হাত ধরে টেনে দাঁড় করালো। ঝাঁকি দিয়ে বলল, কিরে, বের হ আমার বাড়ি থেকে। এই অন্ধকারে কই যাব আমি? যার সাথে দেখা করতে যাচ্ছিস তার সাথে একেবারেই চলে যা। এমন করতেছো কেন তুমি? বাইরে হ তুই। বলে দরজা খুলে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিল। ধাক্কা খেয়ে রিফা বাড়ির বাইরে মাটিতে পড়ে গেল। চারপাশে তখন সূর্যের মুছে যাওয়া খানিকটা আলো বিদ্যমান। আবছায়ার মতো কিছুটা দেখা যায় আর কি। সদর দরজায় জ্বলছে বৈদ্যুতিক লাইট। তারই আলোয় রিফাকে স্পষ্ট দেখা যাচ্ছে। পাশের বাড়ির মানুষজন নিশ্চয়ই জানালা দিয়ে উকি দিচ্ছে। লজ্জায় রিফা খানিকটা কুঁকড়ে গেল। সকাল হতেই এই মানুষগুলো হামলা করবে। গরম গরম খবর পাচার করার প্রতিযোগিতায় নামবে। সকালে মায়ের রাগ পড়ে যাবে, কিন্তু এই মানুষগুলো থামবে না। তাদের অত্যাচার সইতে হবে রিফাকে। রাস্তাঘাটে আটকে রিফাকেই জিজ্ঞাসা করবে তাদের বাড়িতে কি হয়েছিল। তার ছোট ভাই দুটিও বাদ যাবে না। ফুটবল খেলার মাঠে বন্ধুরা বল পাস করার সময় জানতে চাইবে, কি রে, তোর বোনকে নাকি বাড়ি থেকে বের করে দিয়েছিল, তা তোর বোন করেছেটা কি? রিফার মন চাইছে ওখানে ওভাবেই শুয়ে থাকতে। মাটি আঁকড়ে এভাবে কেন পড়ে থাকা যায় না? মাটির বুকেই কত প্রশান্তি। পড়ে রইলি কেন? ভাগ এখান থেকে। মায়ের কথায় ঘুরে তাকালো রিফা। শুধু চেহারায় মায়ের সাথে মিল, আচরণ পুরোটাই অচেনা। রিফার মাঝে মধ্যে ভ্রম হয়, এ বুঝি তার মা নয়। মায়েরা কখনো এমন নিষ্ঠুর হয়? রিফা নড়াচড়া করছে না দেখে রিক্তা রেগে দরজা বন্ধ করতে যাবে, তখনই অন্ধকার হতে ভেসে এলো বিস্মিত একটি কণ্ঠস্বর। রিফাতন। রিফা ও রিক্তা দুজনেই চকিতে শব্দের উৎপত্তির দিকে তাকালো, কিন্তু আবছা অন্ধকার ছাড়া কিছুই দেখা গেল না। সদর দরজা পেরিয়ে শুধু বাইরে চলে এলো। শুনশান রাস্তাটি একলা শুয়ে আছে। সেই রাস্তা ধরে হাঁটতে গিয়ে শোধের মনে হলো ব্যস্ত সড়কটিও তার মতো এমন নিরিবিলি সময়ের অপেক্ষা করে। শান্ত সুস্থির এই সময়টুকুতে সারাদিনের ক্লান্তি ধুয়ে মুছে যায়। রাস্তার দুধারে কয়েকটি বাড়ি দেখা যাচ্ছে। প্রতিটি বাড়ির সদর দরজায় জ্বলছে বৈদ্যুতিক লাইট। হঠাৎ একটি বাড়ির দরজার দিকে তাকে শুধু থমকে গেল। দরজার ডান পাশে উকি দিচ্ছে কয়েকটি জবা ফুল। বাড়ির ভিতরে থাকা জবা গাছটির কয়েকটি ডাল উচ্চতায় দরজা ছাড়িয়ে গেছে। সেই ডালগুলোতে শোভা পাচ্ছে সাদা ও গোলাপি দুটি ভিন্ন রঙের জবা ফুল। একই গাছে দুটি ভিন্ন রঙের জবা ফুল দেখেই সৌধের মনে পড়ে গেল সেই চঞ্চল মেয়েটির কথা। সে বলেছিল তার বাড়ির সামনে বাড়িটিতে এমন একটি জবা ফুলের গাছ রয়েছে। মেয়েটির বাড়ি এখানে কোথাও হলে কেমন হতো? সৌধ অবচেতন মনে বাড়ির চারদিকে চোখ বুলিয়ে নিল। নিজেই নিজের অবস্থা দেখে খানিক হেসে আবার পা চালালো সামনের দিকে। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটির পর যখন শরীর হালকা লাগলো, তখন ফিরতে পথে একই রাস্তা ধরে হাঁটছিল। হঠাৎ কিছুটা সামনে একটি বাড়ির দরজা খোলার বিকট শব্দ কানে এলো। ক্ষণিকের মাঝে একজন ব্যক্তি ছিটকে বেরিয়ে এলো বাইরে। নিজেকে সামলাতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পরেও সে উঠে দাঁড়ালো না। দরজার ভেতর থেকে কেউ একজন বেশ কর্কশ কণ্ঠে কিছু একটা বলছে। শুধু বুঝে গেল পারিবারিক কোনো ঝামেলা হয়েছে। সে কি করবে বুঝতে না পেরে ধীরে ধীরে নিজ গন্তব্যের দিকে এগিয়ে আসলো। ভেবেছিল বাড়িটি পেরিয়ে যাওয়ার সময় সেদিকে তাকাবে না, কিন্তু অবাধ্য চোখজোড়া ঠিকই এক পলক সেদিকেই ফিরে চাইল। ঠিক সে সময় ব্যক্তিটি মুখ তুলে দরজার দিকে চাইলে সৌধ তার মুখ দর্শনের সুযোগ পায়। অজান্তেই মুখ ফুটে বেরিয়ে আসে একটি শব্দ, রিফাতন। সামনের ব্যক্তি দুজন সাথে সাথেই তার দিকে তাকালো। সৌধ দ্রুত রিফার কাছে গিয়ে তাকে মাটি থেকে তুলে দাঁড় করালো। রিফা এবং রিক্তা দুজনই অবাক হয়ে সৌধকে দেখছে। মানসিক এবং শারীরিক আঘাতে রিফা তখন প্রচুর ক্লান্ত, ঠিকঠাক দাঁড়িয়ে থাকতে পারছে না। সৌধ তা বুঝতে পেরে দুহাতে রিফাকে জড়িয়ে নিজের কাছে টেনে নিল। রিফা তার নিজের ভর সৌধের উপর ছেড়ে দিয়ে টলতে টলতে দাঁড়ালো। চোখের সামনে মেয়েকে পরপুরুষের সাথে লেপ্টে দাঁড়িয়ে থাকতে দেখে রিক্তার মেজাজ চরম সীমায় পৌঁছে গেল। সে মেয়ের দিকে আবার তেড়ে গেল। সৌধ ক্ষিপ্র গতিতে রিফাকে নিয়ে সরে গেল। পরিস্থিতিতে বুঝতে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে হলে আগে পরিবেশ শান্ত করতে হবে। কোনো আমন্ত্রণ কিংবা অনুমতির অপেক্ষা না করে সে রিফাকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। রিক্তা অবাক হয়ে ছেলেটির কর্মকাণ্ড দেখল। মেয়ের সাথে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকলে একটা ছেলে এতটা দুঃসাহস করে? তার সামনে দাঁড়িয়ে তারই বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ। লোকে এই দৃশ্য দেখলে সমাজে মুখ দেখানো দায় হয়ে যাবে। চারপাশে সতর্ক দৃষ্টি দিয়ে রিক্তা নিজেও বাড়ির ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। রিফা ঠিকঠাক হাঁটতেও পারছে না। বড় উঠোন পেরিয়ে তবেই রিফার শোবার ঘর। সেদিকে তাকে শুধ বলল, তোমাকে কোলে তুলে নিয়ে যাই। হাঁটতে পারছো না তো? এতক্ষণ ঘুরে থাকা রিফা অবাক হয়ে শোধের দিকে তাকালো। শোধ উত্তরের অপেক্ষায় তার দিকে তাকিয়ে আছে। দৃষ্টি ফিরিয়ে নিয়ে রিফা বলল,
কি যাতা বলছেন? আমি হেঁটেই যেতে পারবো। রিফা সবেমাত্র তার বিছানায় বসেছে, সামনেই শুধু দাঁড়িয়ে আছে। বোনকে ফিরতে দেখে রায়হান রিদম দুজনেই রিফার কাছে ছুটে এলো। এর মাঝে প্রবল বেগের ঘরে প্রবেশ করলো রিক্তা। মেয়ের ঘন চুলগুলো শক্ত করে চেপে ধরে দুমদাম পিঠে কিল বসিয়ে দিল। ব্যথায় কুকিয়ে উঠল রিফা। শুধু কিছু বোঝার আগেই রিক্তার আকস্মিক হামলা তাকে স্তম্ভিত করে দিয়েছে। রিফার আর্তনাদে ধ্যান ভাঙল। ছুটে এসে রিফাকে আড়াল করে দাঁড়ালো। রিফার কিছু দীর্ঘ চুল তখনও রিক্তার হাতে জড়ানো। সে বারবার রিফার উপর চড়াও হচ্ছে, মুখ দিয়ে ছুটছে অনর্গল বুলি। অসভ্য অলক্ষণে মেয়ে, আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। এতদিনে বাইরে ছেড়ে নিয়ে নোংরামি করেছিল, এখন বাড়ির ভিতরে ছেড়ে নিয়ে আসছিস? ওই নষ্টা মেয়ে, বের হ আমার বাড়ি থেকে। যুবতী মেয়ে নিয়ে আমার বিধবা মানুষের একলা সংসার, সারাক্ষণ লোকের সন্দেহের নজরে থাকতে হয়। তুই কি আমাকে একঘরে করতে চাচ্ছিস? এই দুটো ছেলে নিয়ে আমাকে পথে বসাবি? তোর মতো মেয়ের দরকার নেই। এই ছেলেকে নিয়ে এক্ষুনি বের হ। ভুলেও আমার বাড়িতে পা দেওয়া দুঃসাহস করবি না। সৌধকে চোখের সামনে দেখেও রিক্তা তাকে এড়িয়ে চলছে। যত রাগ, যত কথা সবটাই রিফার উদ্দেশ্যে। সৌধ রিক্তার হাত চেপে ধরে বলল। আপনি চুলগুলো ছাড়ুন প্লিজ, তারপর বসে কথা বলুন। রিক্তা জলজল চোখে সৌধের দিকে তাকালো, খেকিয়ে উঠে বলল। এই ছেলে, ওই নষ্টা মেয়েটাকে নিয়ে বিদায় হ। আমার ঘরে তোমাদের কোনো জায়গা নেই। এখনই বিদায় নাও, যাও। আপনি চুল ছাড়ুন, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি। রিক্তা চুল ছেড়ে দিতেই সৌধ রিফার হাত ধরে বলল। চলো তো এখান থেকে। রিক্তার আচরণ দেখে তাকে কোনোভাবে সুস্থ স্বাভাবিক মানুষ বলে মনে হচ্ছে না। এত চিৎকার, এমন আক্রমণাত্মক আচরণ সুধের কাছে একদম নতুন। পরিবার এমনও হয় তার জানা ছিল না। ক্ষণিকের ঘটনায় এই পরিবারটি সৌধের একদমই পছন্দ হলো না। এখান থেকে বেরোতে পারলে বেঁচে যায়। রিফাকে রেখে গেলে সে মার খেতে খেতে মরে যাবে এটা নিশ্চিত। তাই তাকে সাথে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হলো। চুলে বেশ জোরে টান পড়ায় রিফার মাথায় প্রচন্ড ব্যথা সৃষ্টি হয়েছে। চুলের গোড়ায় সামান্য হাত ছোঁয়ার মতো অবস্থাতেও নেই। মাথার চামড়া মনে হচ্ছে খুবলে নেওয়া হয়েছে। ঝিম ধরা মাথায় রিফা কিছু ভাবতে পারছে না। শুধু একবার মায়ের দিকে তাকাচ্ছে, আরেকবার সৌধের দিকে। রিফার হাত ধরে শুধু ঘর থেকে বের হতেই যাবে, অমনি রিক্তা সামনে এসে দাঁড়ালো। এভাবে ওকে নিয়ে কোথায় যাচ্ছ? লোকে যখন জানতে চাইবে কি জবাব দিব? আপনি চাইছেন কি বলুন তো? যুবতী মেয়েকে এভাবে দরিয়ায় ভাসায় দিব নাকি? ও তো গাধা একটা মেয়ে, ভালো মন্দ কিছুই বুঝে না। কি বুদ্ধি দিয়ে পটাইছো তুমি জানো। আমার সাথে চালাকি করে লাভ নেই। বিয়ে করে একেবারে যে মেয়ে নিয়ে বিদায় হও। কি থেকে কি হচ্ছে রিফা কিছু বুঝতে পারছে না। কানে অনবরত কিছু শব্দ বাজছে। শুধু নিজেও বিরক্ত। সে রিফাকে আবার বিছানায় বসিয়ে দিল। নিজেও পাশে বসে বলল। ঠিক আছে, বিয়ে করে তবেই নিয়ে যাচ্ছি, আপনি ব্যবস্থা করুন। আমি কি ব্যবস্থা করব? তোমরা বিয়ে করবা তো কাজী রাখো। আপনি ভারী অদ্ভুত মানুষ তো। মেয়েকে ঘরে থাকতে দিবেন না, বের করে দিচ্ছিলেন, আমি নিয়ে যেতে চাইছি, এখন আবার নিয়ে যেতে দিচ্ছেন না। বিয়ে করতে বললেন, রাজি হলাম, এখন আবার আমাকেই ব্যবস্থা করতে বলছেন। তোমরা বিয়ে করবা, আমি ব্যবস্থা করব কেন? ওই মেয়ের কোনো দায়িত্ব আমি নেব না। ঠিক আছে, আমরা নিজেদের মতো করে বিয়ে করে নিব। আপনি ভাবছেন কেন? তোমার কোনো ভরসা আছে? দুদিন বাদে আবার আমার ঘাড়েই ওই বোঝা রেখে গেলে। বিয়ের লোভ দেখায় আজকাল তোমরা ছেলেরা কত কিছুই করো। তুমি কি ভাবো আমি কোনো খোঁজ রাখি না? আপনি ভীষণ একগুঁয়ে মানুষ, শুধু নিজেরটাই ভাবেন। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, আপনি কিন্তু একদমই ওর গায়ে হাত তুলবেন না, তাহলে ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছি। ফোন হাতে খোলা আকাশের নিচে এসে দাঁড়ালো শুধু। অন্ধকারে তাকিয়ে ভাবতে লাগলো কিভাবে কি করবে। প্রথমে খালাকে ফোন করে কাজী সাহেবের ফোন নাম্বার সংগ্রহ করলো। বহুদিন যোগাযোগ না থাকায় কিছুটা অপরাধ বোধ থেকে নিজের খালাও সে শুধুকে সমীহ করে চলে। হঠাৎ কাজের খোঁজ করার কারণ জানতে ইচ্ছে করলো, শুধুকে প্রশ্ন করার সাহস করলো না। কাজী সাহেবের খোঁজ করতে গিয়ে জানা গেল তিনি পাশেই একটি মসজিদে ইমামতি করেন। পাশের বিয়ে বাড়িতে রাখা বাইক নিয়ে শুধু চলে গেল কাজী সাহেবকে আনতে। শুধু বেরিয়ে যেতেই রিক্তা গনগন করে ঘরে থেকে বেরিয়ে এলো। সে বেরিয়ে যেতেই রিফা বিছানায় গায়ে এলিয়ে দিল। রায়হান রিদম ছুটে এলো দুজন বোনের কাছে। বিছানায় উঠে দুজন রিফার দুদিকে বসে পড়ল। সৌধ কাজী সাহেবকে সাথে নিয়ে বাড়িতে প্রবেশ করতেই রিক্তা এসে কাজীকে একপাশে ডেকে নিয়ে গেল। সৌধ কিছু না বলে রিফার ঘরে প্রবেশ করলো। বিছানার একপাশে আসন গ্রহণ করে রাজপুত্রের উদ্দেশ্যে বলল। কি হে রাজপুত্রগণ, রাজকন্যার সংবাদ কি? সৌধের কথা শুনে রায়হান ফিক করে হেসে দিল। ভাইয়ের হাসি দেখে কিছু না বুঝেই হেসে উঠল রিদম। এবার আপনাদের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সময় এসেছে, আপনাদের রাজকন্যার দায়িত্ব আমার উপর ন্যস্ত করুন। রিদম কিছু না বুঝলো রায়হান ঠিকই বুঝলো। সে বিছানা থেকে নেমে সৌধের পাশে এসে দাঁড়ালো।
তুমি সত্যি বিয়ে আপুকে করবে? অবশ্যই করব। আমাকে তোমার আপুর জন্য পছন্দ হচ্ছে না? দিবে না তোমার আপুর সাথে বিয়ে? পছন্দ হয়েছে, কিন্তু বিয়ে করে তুমি তো আপুকে নিয়ে চলে যাবে, তখন আমরা একা হয়ে যাব। আমার অনেক বড় একটি বাড়ি আছে, তোমরা দুজনও চলো আমার সাথে। আমরা গেলে মা একা হয়ে যাবে। তাহলে মাকেও নিয়ে যাই। মা কখনো যাবে না। তাহলে কি তোমার আপুকে রেখে যাব? ও হুঁ, নিয়ে যাও। রেখে গেলে মা খুব মারবে। সৌধের আর কিছু বলার রইল না। সে রায়হানের মাথায় হাত বুলিয়ে দিল। রায়হান মুচকে এসে ঘর ছেড়ে বেরিয়ে গেল। রায়হান বেরিয়ে যেতেই রিদম ভাইয়ের পেছন ছুটতে গিয়েও দরজায় দাঁড়িয়ে পড়ল। সেখানেই দাঁড়িয়ে বলল, তুমি কি নতুন ভাইয়া? সৌধ মাথা দুলিয়ে সম্মতি জানালো। স্বল্প সময়ে বাচ্চা দুটোকে সৌধের ভীষণ ভালো লেগেছে। উত্তর পেয়ে রিদম ছুটে বেরিয়ে যেতেই সৌধ ঘরময় পাচারি করলো। না জানি কাজের সাথে তার হবু শাশুড়ি মা কি পরামর্শ করছে। কানের কাছে হঠাৎ মায়ের কড়া ধমকের শব্দে রিফা চোখ খুলে পিটপিট করে চাইল। মাথার ভিতর ভীষণ যন্ত্রণা হচ্ছে। আলোর কারণে চোখ জ্বলছে। ঘুমে চোখ জোড়া বন্ধ হয়ে আসছে। এই উঠ বলছি, চোখ খোল। আমার ঘুম কেড়ে নিয়ে এত শান্তির ঘুম কই থেকে আসে তোর? রিক্তার উৎপাতে বন্ধ চোখে উঠে বসলো রিফা। চুল টানাটানির কারণে মাথা থেকে ওড়না সরে গিয়েছিল। রিক্তার রুখো হাত মেয়ের মাথায় ওড়না তুলে দিলেন। বিছানার সামনে চেয়ার নিয়ে বসেছেন কাজী সাহেব এবং সাক্ষীর জন্য সাথে নিয়ে এসেছেন তার পরিচিত একজন ব্যক্তি। রিফার পাশে দাঁড়িয়ে আছে রিক্তা। বিছানার অপর প্রান্তে বসে আছে সৌধম। রায়হান রিদম সৌধের পেছনে দুই কাঁধে দুজন হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রিফা ঘুমিয়ে থাকাকালীন কাজী সাহেব যাবতীয় লেখালেখির কাজ সম্পন্ন করেছেন। রিক্তা নিজে দাঁড়িয়ে প্রতিটি সেই সব কাজে তদারকি করেছে। এবার শুধু বিয়ে পড়ানো আর বরকনের স্বাক্ষর নেওয়া বাকি। কাজী সাহেব বিয়ের কাজ শুরু করতে যাবেন, সেই সময় রিক্তার মনে হলো ছেলের পরিবারের তো কেউ নেই এখানে। তারা যদি পরে এই বিয়ে অস্বীকার করে, তখন তার মেয়ে কোথায় গিয়ে দাঁড়াবে? আজকালকার ছেলেদের কি ঠিক আছে নাকি? আজ প্রেমে টানে বিয়ে করছে, কাল আবার পরিবারের কথায় যদি রিফার হাত ছেড়ে দেয়। সেই চিন্তা থেকে সৌধকে বললাম, এই ছেলে, তোমার বাড়ির লোকজন কাউকে কে তো ডাকলে না? মায়ের কথায় রিফা চোখ খুলে একবার তাকানোর চেষ্টা করলো, কিন্তু আবারও দ্রুত ঘুমের দেশে তলিয়ে গেল। সেদিকে তাকে সৌধের ভীষণ হাসি পেল। বোকা মেয়েটা নিজের বিয়েতে ঘুমিয়ে কুল পাচ্ছে না। অন্য সময় হলে রিক্তার কথা সৌধের ভীষণ রাগ করত। পরিবার নিয়ে আলোচনা ব্যাপারটাই তার পছন্দ নয়। কিন্তু আজ সে হাসি মুখেই বলল, বাবা ছাড়া আমার কেউ নেই, কিন্তু বাবা তো কানাডায়, তাই নিয়ে আসতে পারছি না। তোমার বাবাকে কল দাও, তাকে জানাও পরে দেখা যাবে তোমার বাবা আমার মেয়েকে তাড়িয়ে দিল। সৌধ তাৎক্ষণিক বাবাকে হোয়াটসঅ্যাপে কল করলো। ডাক্তার আরেফিন হঠাৎ ছেলের কল পেয়ে হকচকিয়ে গেলেন। কল রিসিভ করতে সৌধ তাকে আরেকটু চমকিয়ে দিয়ে বলল, বাবা ভিডিও কলে আসো। অসময়ে ভিডিও কল কেন? একমাত্র ছেলের বিয়ে দেখতে না পেলে পরে আবার আফসোস করবে, তাই। ডাক্তার আরেফিন নিশ্চিত হলেন ছেলে কোনো কারণে ফাজলামির মোড়ে আছে। তিনি ফুরফুরে মেজাজে ভিডিও কল অন করতেই শুধু ফোনটি বিছানার এক কোণে নির্দিষ্ট স্থানে রাখলো। ডাক্তার আরেফিনের ফোন স্ক্রিনে ভেসে উঠল অপরিচিত কতগুলো মুখ। সাদা ধবধবে দাড়ি, পাঞ্জাবি পরা, টুপি মাথায় মানুষটিকে দেখে তিনি বিস্ময়ে বাকশক্তি হারিয়ে ফেললেন। শুধু তাড়া দিয়ে কাজী সাহেবকে বললেন, বিয়ের পড়ানো আরম্ভ করুন। আমি পুরোপুরি পরিবার নিয়ে তো চলে এলাম, এবার আর কোনো সমস্যা হওয়ার কথা না। রিফা মায়ের পেটে মাথা টেকিয়ে আবার ঘুমিয়ে পড়েছিল। রিক্তা তার মাথায় একটা চাপড় দিয়ে জাগিয়ে দিল। ঘুম ঘুম চোখে কাজী সাহেবের দিকে চেয়ে রইলেও ওনার বক্তব্য রিফার বোধগম্য হলো না। স্বাক্ষর করার সময় রিক্তা কলম এগিয়ে দিলে চুপচাপ স্বাক্ষর করে দিল। কিন্তু কাজী সাহেব কবুল বলতে বললে রিফা চোখ দুটো খুব কষ্ট করে খুলে ওনার দিকে তাকিয়ে বলল, কি করব? কাজী সাহেব হকচকিয়ে গেলেন। সবার দিকে একবার নজর বুলিয়ে নিয়ে বললেন, কবুল বলেন মা জননী। কেন বলবো? বিয়েতে সম্মতি দিবেন, কবুল বলতে হয়, এটাই নিয়ম। অধৈর্য রিক্তা মেয়ের মাথায় আরেকটা চাপড় মেরে বললেন, আর কত জ্বালাবি? এখন এবার নাটক করতেছিস কেন? কবুল বল তাড়াতাড়ি। একদিকে কাজী সাহেব, অন্যদিকে মা। দুজনে চাপের মুখে রিফা কিছুই ভাবার সময় পেল না। এই ঝামেলা চুকিয়ে ঘুমাতে পারলেই বেঁচে যায়। ঝটপট কাজী সাহেবের কথা মেনে কবুল বলে আবার ঘুমের দেশে তলিয়ে গেল একজন নববধূ। নিশুতি রাতে খোলা জানালা দিয়ে শীতল বাতাস বয়ে আসছে। বিছানায় হেলান দিয়ে অন্ধকারের গভীরতা মাপতে মাপতে নিজের জীবনের কথা ভাবছিল শুধু। কোনো এক অজানা কারণে আজকে সবকিছুই ভালো লাগছে। তারই পাশে বিছানায় শুয়ে থাকা মেয়েটিকেও ভালো লাগছে। মায়াভরা মুখটির দিকে তাকিয়ে নিজেকে পূর্ণ মনে হচ্ছে। অবেলায় একটানা ঘন্টাখানেক ঘুমানোর পর রিফার মাথা ধরা আর নেই, তবে হালকা ক্লান্তি রয়ে গেছে। ঘুম ভেঙে হঠাৎ সৌদকে সামনে দেখে সেই ক্লান্তিবোধ নিমিষেই উধাও হয়ে গেল। লাফ মেরে বিছানা ছেড়ে উঠে বসলো। চোখ বড় করে বলল, আপনি এখানে কি করছেন? রিফার প্রতিক্রিয়ায় শুধু বেশ মজা পেল। ফোলা চোখ, এলোমেলো কেশ, কাঁধের একপাশে পড়ে থাকা ওড়না,
সব মিলিয়ে সদ্য ঘুম থেকে উঠে রিফাকে ভীষণ আদুরে লাগছে। সে পিঠের পেছনে থাকা বালিশে আরো ভালোভাবে হেলান দিয়ে বলল, তোমাকে দেখছিলাম। রিফার মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। প্রেমে পড়লে তো মানুষের ভ্রম হয়, সবসময় আশেপাশে প্রিয় মানুষটিকে কল্পনা করে, তাকে দেখতে পায়, তারও নিশ্চয়ই ভ্রম হচ্ছে। তবে তার ক্ষেত্রে আজই প্রথম ভ্রম হলো। এবার তাহলে ভালো মতোই প্রেমে পড়ে গেছে। কল্পনায় সৌধকে দেখছে, সৌধ কিনা তারই বিছানায় বসে আছে। সে খানিকটা লজ্জা পেল, আবার কি যেন ভেবে দুহাত চোখ ভালো মতো কষলে সৌধের দিকে তাকালো। ভ্রম হলে তা এখনই ভেঙে যাক। কিন্তু তেমন কিছুই হলো না। সৌধ ড্যাব ড্যাব করে তার দিকে চেয়ে আছে। রিফা ঘন ঘন চোখের পাপড়ি ফেলে ঘুমানোর আগের কথা ভাবতে লাগলো। সবকিছু তার কাছে দ্রুত পরিষ্কার হয়ে গেল। চোখ বন্ধ করে দুহাতে মুখ ঢেকে কিছুক্ষণ বসে রইল। তারপর বিছানা ছেড়ে নেমে সৌধকে বলল, আপনি এখন আসুন প্লিজ। আমার অনেক সাহায্য করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ থাকবো, কিন্তু এবার আপনার যাওয়া উচিত। অনেক রাত হয়ে গেছে। সৌধ কিছু বলল না, এমনকি একটু নড়াচড়াও করলো না। কি হলো, যাচ্ছেন না কেন? চিন্তায় রিফার মাথা ঘুরছে। অন্যদিকে সৌধের কোনো হেলদোল নেই, যেন তার এখানেই থাকার কথা ছিল। রিফার মাথায় ঘুরছে মায়ের কথা। সে কোথায়? সৌধ এতক্ষণ তার সাথে এক ঘরে ছিল। এ নিয়ে মা কতটা ক্ষেপে আছে কে জানে। আপন মনে কথাগুলো বিড়বিড় করলো, সৌধ সেগুলো শুনে ফেলল। মাথার পেছনে দুটো হাত ভাঁজ করে রেখে বলল, শাশুড়ি মা নিজেই এই ঘরে বসতে বলে গেছেন। আমি বাধ্য ছেলের মতো শুধু বসেই ছিলাম, এর বাইরে কিছু করিনি। অবশ্য কয়েকবার তোমার দিকে তাকিয়েও ছিলাম, কিন্তু তোমাকে ভীষণ আদুরে দেখাচ্ছিল বলে বেশি তাকাইনি। হোয়াট ইফ আই কান্ট কন্ট্রোল মাই সেলফ? চেহারায় বেশ ইনোসেন্ট লুক এনে শুধু এমন কথা বলতে পারে তারিফার জানা ছিল না। সে দ্রুত সেখান থেকে পালিয়ে বাঁচল। আজকে তার সাথে যা কিছুই ঘটছে সেগুলো কল্পনাতীত। গম্ভীর ডাক্তার সাহেবের এমন রূপও থাকতে পারে রিফা কি কখনো ভেবেছিল? কিন্তু শেষ রক্ষা হলো না। ঘরের দরজায় পা রাখার আগেই রিক্তা শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে ঘরে প্রবেশ করলো। তাকে দেখতে একদম স্বাভাবিক লাগছে। সে রিফাকে বলল, এতক্ষণে ঘুম ভাঙলো তোর? তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়, অনেক রাত হয়ে গেছে। ছেলেটা সেই কখন থেকে না খেয়ে বসে আছে। এরপর শোধের দিকে তাকিয়ে বলল, তুমি চাইলে ফ্রেশ হয়ে নিতে পারো, আমি খাবার এখানে দিয়ে যাচ্ছি। রিফার বুঝি আজকে শুধু অবাক হওয়ার পালা। যে মানুষটার পেছনে এতদিন ঘুরে মুখ দিয়ে একটু ভালো কথা বের করতে পারেনি, সে আজকে তার সাথে ফাজলামি করছে। সারাদিন যার বকা খেলো, এই তো সন্ধেবেলা ইচ্ছে মতো পিটুনি দিল, বাড়ি থেকে পর্যন্ত বের করে দিল। সে কিনা এখন রেধে খাওয়াচ্ছে। তার ভ্যালভ্যাল করে তাকিয়ে থাকা দেখে রিক্তা বিরক্ত হয়ে বলল, কিরে, নচিস না কেন? ছেলেটা টিউবওয়েলে পাড়ে নিয়ে যা, পানি তুলে দিস। তোকে তো আবার সব বলে দিতে হয়। রিফা বাথরুমের মতো শুধুকে সাথে নিয়ে গেল, কল চেপে দিল। শুধু হাত মুখে ধুয়ে ফিরে আসার সময় রিফার দিকে কিছুটা পানি ছিটিয়ে দিয়ে বলল, একেই বলে জামাই আদর, বুঝলে মেয়ে? রাতের খাবার শেষ করতে 11টা বেজে গেল। খাবার পর্ব শেষে সৌধ রিক্তাকে বলল, এবার তাহলে আমাদের অনুমতি দিন, রাত তো অনেক হলো, এখন বেরোতে হবে। এখন আর যাওয়ার কি দরকার? থেকে যাও না। আজ যেতে হবে, পরে না হয় আবার আসা যাবে। রাতের খাবার তৈরি করার কাজ রিক্তা একা হাতে সামলিয়েছে। কোথা থেকে কিভাবে কি জোগাড় করেছে সেই ভালো জানে। গরুর মাংস, মুরগি ভুনা, পাতলা ডাল, ডিম, আলু ভাজি, পোলাও, রীতিমতো বিয়ে বাড়ির আয়োজন। রায়হান রিদম দুজনে মাকে সাধ্যমতো সাহায্য করেছে। তাই খাওয়ার পর সব গুছানোর কাজ রিফা নিজে হাতে নিয়েছে। রান্নাঘর পরিষ্কার করে ঘরে ঢুকে দেখলো রিক্তা ও সৌধ দুজনে কথা বলছে। তাকে দেখে রিক্তা বলল, ওকে নিয়ে যাবে? বিয়ে করেছি আর বউ নিয়ে যাব না? সৌদের কথায় রিক্তা রিফা দুজনেই লজ্জা পেল। সোফায় বসে রায়হান মুখ চেপে হেসে উঠল। রিক্তা তাকে একটি ধমক দিয়ে রিফাকে বলল, আমার সাথে চল। এভাবে শ্বশুরবাড়ি যাবি নাকি? আমার আলমারিতে শাড়ি রাখা আছে, ওটা পরে তৈরি হয়ে নে। এবার মায়ের উপর রিফার বড্ড অভিমান হলো। বিদায় করে দিবে বলে কি এমন আদর যত্ন? এতদিন বিয়ে হয়নি বলে এমন দূর দূর করতো। এখন বিয়ে দিয়ে যেই না মেয়েকে তাড়িয়ে দেওয়ার সুযোগ এলো, অমনি ভালোবাসা উপচে পড়ছে। সবই লোক দেখানো। কুরবানির আগে গরুর যেমন খাতির যত্ন করা হয়, এখন তাকেও কি তাই করা হবে? এসব আদিক্ষেতা তার দরকার নেই। সে মুখ গোমরা করে বলল, দরকার নেই, তখন তো এক কাপড়েই বের করে দিচ্ছিলে, এখন আবার শাড়ি কেন? মেয়ের কথা শুনে রিক্তার মুখে আধার নেমে এলো। শাসন করতে গিয়ে একটু বেশি করে ফেলেছেন। বিধবা মানুষ, মাথার উপর কোনো পুরুষ মানুষের ছায়া নেই। যুবতী মেয়ে নিয়ে সমাজে বাস করা কতটা যন্ত্রণার সেটা অন্য কেউ কি করে বুঝবে? লোকজনের সন্দেহের তীরের ডগায় বসবাস করতে হয়। রিক্তাকে কিছু বলার সুযোগ না দিয়ে টেবিলের উপরে রাখা ফোনটা হাতে নিয়ে রিফা ঘর ছেড়ে বেরিয়ে এলো। মা মেয়ের বিরোধের মাঝে সৌদ আর নিজেকে জড়ালো না। সে বিদায় নিয়ে বাইরে এসে দেখলো রিফা সদর দরজা পেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। রিক্তা, রায়হান, রিদম তিনজনই রিফাকে বিদায় জানাতে রাস্তায় এসে দাঁড়ালো। রিফা এগিয়ে এসে দুই ভাইকে জড়িয়ে ধরলো। দুজনের কপালে চুমু খেলো।
রায়হানের কানে কিছু ফিসফিস করে বলে উঠে দাঁড়ালো। রিক্তার দিকে একবার তাকিয়েও দেখলো না। নিঃশব্দে সৌধের বাইকের পেছনে বসতেই সৌধ বাইক স্টার্ট দিল। ছেলে দুটোকে কাছে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরে ফুফিয়ে কেঁদে উঠল। মায়ের বুকের সাথে মিশে দু হাতে মাকে আগলে ধরে রায়হান বলল, আপু, আমাকে তোমার খেয়াল রাখতে বলে গেছে। রাত গভীর হওয়ায় শহরের কোলাহল থেমে গেছে অনেক আগেই। নিশ্চুপ পথ ধরে এগিয়ে যাচ্ছে সৌদের মোটরসাইকেল। বাতাসের সাঁই শব্দের সাথে রিফার নাক টেনে কান্না করার শব্দ শুধু শুনতে পাচ্ছে। রাগ করে ওভাবে বাড়ি থেকে বেরিয়ে এলেও মায়ের জন্য তার মন কাঁদছে। আপন নিয়ে ছেড়ে আসতে সবারই তো কষ্ট লাগে। শুধু মুখ না ঘুরিয়ে গলার স্বর একটু বাড়িয়ে বলল, রিফাতন ঘুমিয়ে পড়লে নাকি? ঘুমাবো কেন? আমি কি ছোট বাচ্চা নাকি? সারাদিন তোমাকে ঘুমাতেই দেখলাম। আমার তো মনে হয় তুমি দিনের বেশিরভাগ সময় ঘুমিয়েই কাটাও। চাইলে এখনো আমার পিঠে মাথা রেখে ঘুমিয়ে পড়তে পারো। আপনি বড্ড বেশি কথা বলেন। আমি তো আপনাকে অন্যরকম ভেবেছিলাম। কেমন ভেবেছিলে? চুপ করে বাইক চালান। আবার ঘুমিয়ে যাবে না তো? আমি মোটেও ঘুমাচ্ছিলাম না। তো চুপচাপ কি করছিলে? কিছু না, রাস্তা দেখছিলাম। চুপচাপ রাস্তা দেখতে ভালো লাগছে। আরে দেখতে হবে না, আমরা পৌঁছে গিয়েছি। কথা বলতে বলতে কখন ওরা শহর ছেড়ে বেরিয়ে এসেছে রিফা খেয়ালই করেনি। অবশ্য অন্ধকারে রাস্তাঘাট তেমন চেনার কথাও না। আশেপাশে তাকিয়ে যা বোঝা গেল, এটা শহরের বাইরের কোনো জায়গা। সাদা রঙের ডুপ্লেক্স বাড়িটি বৈদ্যুতিক বাতির আলোয় ঝলমল করছে। গ্যারেজে বাইক রেখে শুধু দরজা খুলে রিফাকে ভিতরে প্রবেশ করতে বলল। ড্রয়িং রুমের লাইট অন করতেই চারদিক আলোকিত হলো। সাজানো গুছানো বাড়িটিতে দাঁড়িয়ে রিফার গা ছমছম করে উঠল। কেমন প্রাণহীন, নির্জীব একটি বাড়ি। বাড়ি জুড়ে শুধু ঘড়ির টিকটিক শব্দ। সেই শব্দ দেয়ালে বাধা পেয়ে আবার চার দেয়ালের মাঝেই ঘুরে ফিরে বেড়াচ্ছে। রিফা যখন এক জায়গায় দাঁড়িয়ে চারদিকে তাকিয়ে দেখছিল, সৌদ তখন ড্রয়িং রুম পেরিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করেছে। পেছনে রিফার কোনো সারা শব্দ না পেয়ে ঘুরে তাকালো। ড্রয়িং রুমের ঠিক মাঝখানে রিফা দাঁড়ানো। ওখানে দাঁড়িয়ে রইলে কেন? রুমে চলো। চিন্তার জগৎ থেকে বেরিয়ে রিফা সৌধের দিকে তাকালো। এই ভুতুরে বাড়ির ড্রয়িং রুমে সে একা দাঁড়িয়েছে খেয়াল হতেই দ্রুত পা চালিয়ে সৌধের কাছে চলে গেল। সৌধের পেছনে হাঁটতে হাঁটতে বলল, বাড়িতে আর কাউকে দেখছি না যে। কেউ নেই তাই দেখছো না? কোথায় গেছে? কেউ থাকলে তো যাবে। আপনি এখানে একা থাকেন? এতদিন থাকতাম, এখন আর একা রইলাম কোথায়? আজ থেকে আমরা দুজন থাকবো। সৌধ শোবার ঘরের দরজা খুলে দিল। রিফা ঘাড় ঘুরে নিশ্চুপ ড্রয়িং রুমের দিকে তাকিয়ে দেখলো চারদিক কেমন খা খা করছে। শুকনো ঢোক গিলে ঘরের ভিতরে প্রবেশ করলো। রিফাকে বিছানায় বসিয়ে সৌধ এগিয়ে গেল বেড টেবিলে রাখা পানির পাত্রের দিকে। গ্লাস ভরে পানি এনে রিফার হাতে দিয়ে নিজেও রিফার পাশে বসলো। রিফা সেই গ্লাস হাতে নিয়ে সৌধের দিকে ঘুরে বসে বলল, আপনার একা থাকতে ভয় করে না? ভয় করবে কেন? এত বড় বাড়িতে একা থাকলে ভয় লাগা স্বাভাবিক। আচ্ছা, আপনি রাতের বেলা কোনো শব্দ শুনতে পান? কিসের শব্দ? না, মানে এমন বাড়িতে অনেক ধরনের শব্দ শোনা যায়। নুপুরের শব্দ, ছাদে হাঁটার শব্দ, হাসির শব্দ, নাকি জানালায় টোকা দেওয়ার শব্দ? সৌধ অনেকটা ফিসফিসিয়ে কানের কাছে কথাগুলো বলায় রিফা বেশ ভয় পেয়ে গেল। এমন শব্দের কথা কল্পনা করেই তার গায়ের লোম দাঁড়িয়ে গেল। সৌধ কিছুক্ষণ চুপ করে রিফার দিকে তাকিয়ে রইল। তারপর ওর অবস্থা থেকে হঠাৎ হাসতে হাসতে বিছানায় গড়িয়ে পড়ল। হাসির মাঝেই বলল, লাইক সিরিয়াসলি, তুমি এই বয়সে এসেও ভূতে বিশ্বাস করো, ভয় পাও? রিফা নিজের চিন্তা ভাবনায় খানিকটা লজ্জা পেল মনে হয়। মাথা নিচু করে বসে রইল। সৌধ বেশ কিছুক্ষণ হাসার পরে উঠে বসল। রিফাকে পানি খেতে বলে ওয়াশরুমে ফ্রেশ হতে গেল। রিফা ততক্ষণে ঘরের আশেপাশে হেঁটে এটা ওটা ছুঁয়ে দেখে সময় কাটালো। রুমে ফিরে রিফার দিকে তাকিয়ে সৌধের মনে পড়লো রিফার জন্য জামা কাপড়ের ব্যবস্থা করা হয়নি। রাগ করে রিফাও মায়ের ওখান থেকে কিছু নিয়ে আসেনি। ধুলো ময়লা জমে থাকা সালোয়ার কামিজ গায়ে রিফাকে ঘুমাতে দিতে পারে না সে। তুমি একটা জামা নিয়ে আসলে মনে হয় ভালো হতো। বিয়ে করলেন আবার বউয়ের জামা কাপড়ের দায়িত্ব নেবেন না? পুরাতন দিয়ে কাজ চালাতে চাইছেন? তোমার সব দায়িত্বই এখন আমার, কিন্তু এই রাতের বেলা শপিং করা সম্ভব নয়। আবার এই কাপড়ে ঘুমাতেও পারবে না, কাদামাটি লেগে নোংরা হয়ে গেছে। আপনার এত ভাবতে হবে না, আমি ঠিক আছি। আমার কোনো দায়িত্বই আপনার নিতে হবে না। আমার জামা কাপড়ের ব্যবস্থা আমি করতে পারবো। জবাব দেওয়ার মতো অনেক কথা জানা থাকলেও শুধু কোনো জবাব দিল না। রিফার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওর হাত ধরে পাশের রুমে নিয়ে গেল। এই রুমটিও বেশ পরিপাটি, তবে দেখেই বোঝা যাচ্ছে এখানে কেউ থাকে না। পরিত্যক্ত রুমটির এক কোণায় রাখা আলমারির সামনে দাঁড় করিয়ে শুধু আলমারি খুলে দিল। রিফার দিকে তাকিয়ে বলল, তোমার যেটা ভালো লাগে সেটা বের করে পরে নাও। আলমারি ভর্তি কাপড়ের সামনে দাঁড়িয়ে রিফার চক্ষু চড়ক গাছ। একপাশে হ্যাঙ্গারে ঝুলছে খুব সাধারণ কিন্তু দামি কিছু শাড়ি।
অন্যদিকে ভাঁজ করে রাখা বেশ কিছু সালোয়ার কামিজ। কাপড়গুলো ছুঁয়ে দেখার জন্য হাত বাড়িয়েও রিফা থেমে গেল। কিছুক্ষণ আগে শুধু বলেছিল এত বড় বাড়িতে সে একা থাকে। বাড়ির দিকে ভালোভাবে তাকালেই বোঝা যায় সুদের কথা কতখানি সত্য। কিন্তু আলমারি ভর্তি কাপড় অন্য কথা বলছে। রিফা জিজ্ঞাসা চোখে সুদের দিকে চাইল। খানিকটা দূরে দাঁড়িয়ে শুধু বুঝি এই সময়টার অপেক্ষাই করছিল। খানিকটা মুচকি হেসে বলল, আমার মায়ের আলমারি, এখানে সব কাপড় তার ব্যবহৃত। আজকে নতুন কাপড়ের ব্যবস্থা করতে পারছি না, সরি। পুরনো কাপড় দিয়ে চালিয়ে নাও, সকাল হতেই সব কিছুর ব্যবস্থা করে দিব, প্রমিস। রিফা কিছু বলার আগেই শুধু রুম ছেড়ে বেরিয়ে গেল। রিফা এবার নিশ্চিত মনে পরম ভালোবাসায় কাপড়গুলোতে হাত বুলিয়ে দেখতে লাগলো। একদম উপরে রাখা একটি সালোয়ার কামিজ হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমের স্ট্যান্ডে কাপড় রাখতে গিয়ে মায়ের কথা মনে পড়ল। শ্বশুর বাড়িতে প্রথম পদার্পণের সময় শাড়ি পরার কথা বলেছিল সে। মায়ের উপর যতই রাগ জমে থাকুক না কেন, কখনো মায়ের অবাধ্য না হওয়া রিফা আজও মায়ের কথার বাইরে যেতে পারল না। আবার সেই আলমারির সামনে ফিরে এলো। সালোয়ার কামিজ আগের জায়গায় রেখে হ্যাঙ্গারে ঝুলতে থাকা রানী গোলাপি রঙের একটি শাড়ি তুলে নিল। একটু খুঁজতেই নিচের ড্রয়ারে শাড়ির সাথে পরার জন্য যাবতীয় পোশাকের খোঁজও মিলল। সামনে ড্রেসিং টেবিলের আয়নার সামনে টুলের উপর বসে তোয়ালা দিয়ে চুল মুছতে ব্যস্ত রিফা। এই লম্বা চুল নিয়ে হয়েছে তার যত ঝামেলা। চুল মোছা বাদ দিয়ে পেছনে ফিরে রাখ দিল। ডাক্তার সাহেব। রিফার হঠাৎ ডাকে শুধু চমকে উঠল। সে এতক্ষণ মেঝের উপর ছড়িয়ে থাকা রিফার চুলের দিকে তাকিয়েছিল। রিফার ডাক শুনে তার দিকে চোখ বড় বড় করে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে রিফা আবার ডাক দিল, ডাক্তার সাহেব। এবার সৌদের ধ্যান ভাঙল। সে ওভাবেই তাকিয়ে থেকে বলল, তুমি কতদিন পর আমাকে ডাক্তার সাহেব বলে ডাকলে জানো? রিফা জানে না আর কত চমক তার জন্য অপেক্ষা করছে। সামনে বসা সৌধকে সে আজকে চিনতে পারছে না। ড্রেসিং টেবিলের দিকে ফিরে আবার চুল মুছতে মুছতে বলল, আমি আপনাকে কি বলে ডাকলাম তা আপনি খেয়াল করেছেন নাকি? আমি সবকিছুই খেয়াল করেছি। রিফা শাড়ির সাথে হালকা গোলাপি রঙের একটি ব্লাউজ পরেছে। ব্লাউজের পেছনের গলা বেশ বড়। ব্লাউজটি রিফার গায়ে কিছুটা ঢিলে ঢালা হয়, সেই গলা আরো বড় দেখাচ্ছে। ভেজা চুল একপাশে সরিয়ে মোছার কারণে ফর্সা পিঠের অনেকখানি দেখা যাচ্ছে। শুধু উঠে গিয়ে রিফাকে টুল থেকে উঠিয়ে বিছানায় এনে বসালো। কিছু না বলে হঠাৎ সৌধের এমন আচরণে রিফা খানিকটা ভরকে গেছে। অভিযোগ করায় রাগ করলো না তো আবার? প্রশ্ন করার সাহসও পাচ্ছে না। চুপচাপ বসে রইল। শুধু নিজেও রিভার পেছনে ঘনিষ্ঠ হয়ে বসলো। পিঠ জুড়ে পড়ে থাকা চুলগুলো সরিয়ে কাঁধের একপাশে রাখা উন্মুক্ত পিঠে হাত দিতেই রিফা কেঁপে উঠল। শুধু কিছুক্ষণের জন্য থেমে গিয়ে রিফার প্রতিক্রিয়ার অপেক্ষা করলো। কিন্তু রিফা কিছু না বলে নিঃশ্বাস বন্ধ করে শক্ত হয়ে বসে রইল। সৌধের হাত ক্রমেই নিচে নেমে ব্লাউজের হুক ছুতেই রিফার চুপ থাকতে পারল না। সৌধের হাত ধরে বাধা দিল। কাপা কাপা কণ্ঠে বলল, কি করছেন আপনি? ব্লাউজ খুলছি। কি সব বলছেন? হাত ছাড়ো, হুক খুলতে হবে। আপনি দেখে তো মনে হয় না আপনি এত দুষ্টু একটা মানুষ। বিয়ে হতে এই কাপড় ধরে টানটানি শুরু করেছেন। আমার থেকেও তুমি বেশি দুষ্টু। আমি একজন ডাক্তার হিসেবে তোমার ক্ষত দেখতে চাইছি, কিন্তু তোমার মনে দেখি অন্য কিছু চলছে। সরাসরি বললেই তো পারো তুমি আমার কাছে আসতে চাইছো। স্বামী হিসেবে তোমার সব চাওয়া পূরণ করতে আমি সদা প্রস্তুত। শুধু শুধু নিজের ইচ্ছে আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ কেন? সৌধের ঠোঁট রিফার কান ছুঁই ছুঁই। শব্দের ধ্বনিও যেন কানে শিরশির অনুভূতি চড়াচ্ছে। লজ্জায় রিফার নজর ঝুঁকে গেছে অনেক আগেই। সৌধ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। বিছানার উপর বালিশ রেখে বলল, এখানে উপর হয়ে শুয়ে পড়ো। রিফা লক্ষ্মী মেয়ের মতন চুপচাপ সে আদেশ পালন করে শুয়ে পড়ল। বেড সাইডে টেবিলে ড্রয়ার হতে মেডিসিন এনে শুধু বিছানায় বসলো। ব্লাউজের হুক খুলে পিঠে উন্মুক্ত করতেই ফর্সা পিঠ জুড়ে 4-5টি কালশিটে দাগ দেখা গেল। ক্ষতের উপর ক্রিম ছোঁয়াতেই রিফার সর্বাঙ্গ কেঁপে উঠল। উন্মুক্ত পিঠে ঠান্ডা বাতাস ছুঁয়ে যাচ্ছে। ক্ষতস্থানে ক্রিমের শীতলতা। খুব কাছে প্রেমিক পুরুষ। সব মিলিয়ে রিফার অবস্থা বড্ড এলোমেলো। দুহাতের মুঠোয় বালিশের কোণ চিপে ধরে কোনো রকম বিছানায় পড়ে রইল। শুধু খুব যত্ন সহকারে ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে আবার ব্লাউজের হুক লাগিয়ে দিল। রুমের সাথে লাগোয়া বারান্দায় ডাবল সিটের সোফায় বসে রাতের নিস্তব্ধতা অনুভব করছে সৌধ। রুমে একা একা ভালো না লাগায় রিফা এসে সৌধের পাশে বসলো। অবেলায় ঘুমিয়ে এখন আর রাতে ঘুমাচ্ছে না। রিফার দিকে একবার ফিরে আবার রাতের অন্ধকারের দিকে তাকিয়ে সৌধ বলল, এই শাড়িতে তোমাকে বেশ মানিয়েছে। তখন যে বললেন ওগুলো আপনার মায়ের কাপড়, কিন্তু আপনার মাকে কোথাও দেখছি না যে। মা নেই তাই দেখছো না? নেই মানে? ছোটবেলায় আমার মা মারা গিয়েছে। আমি তখন ক্লাস 5-এ পড়তাম। সরি, আমি জানতাম না। সরি বলার কিছু নেই। নিশ্চুপ রাতে যেন সব কথা ফুরিয়ে গেল।
অনেকক্ষণ দুজনেই চোখের সামনের অন্ধকারে তাকিয়ে নিজেকে আড়াল করার বৃথা চেষ্টা চালিয়ে একসময় শুধু বলল, আমার বাবা মা দুজনই ডাক্তার ছিলেন। বাবা মেডিসিন বিশেষজ্ঞ, মা গাইনোকোলজিস্ট। আমি তাদের একমাত্র সন্তান। তখন খুব ছোট ছিলাম, কখনো ভাবিনি একদিন মা থাকবে না, একদিন আমি একা হয়ে যাব। অন্য সকল বাচ্চাদের মতোই নিশ্চিত জীবনযাপন করছিলাম। মায়ের ডাকে ঘুম ভাঙত। বাবা মায়ের সাথে দৌড়ে দৌড়ে আমি স্কুলের জন্য রেডি হয়ে নিতাম। তিনজনই একসাথে বাড়ি থেকে বেরিয়ে পড়তাম। তখন আমাদের বাড়িটি এমন নিশ্চুপ ছিল না। যতক্ষণ আমরা বাড়িতে থাকতাম শোরগোল লেগেই থাকতো। মা কখনো আমার উপর চিল্লাতো, কখনো বাবার উপর। বাবা কার চালিয়ে আমাকে স্কুলে পৌঁছে দিত। এরপর মাকে হাসপাতালে নামিয়ে দিয়ে নিজেও তার হাসপাতালে চলে যেতেন। স্কুল শেষে আমি স্কুল বাসে বাড়ি ফিরে আসতাম। কাজের লোকজন ছিল, তখন ওদের সাথেই সময় কেটে যেত। অথচ এখন বাড়িতে কাজের লোক আর ভালো লাগে না। মা বাবা একসাথে আসতো সন্ধ্যার দিকে। আমি ততক্ষণে ভাত ঘুম দিয়ে বাগানে খেলাধুলা করতে ব্যস্ত। মা এসে জোর করে খেলা বন্ধ না করা পর্যন্ত আমাকে কেউ দমাতে পারতো না। খুবই দুষ্টু ছিলাম। কথার মাঝে রিফা আপন মনে বলে উঠল, এখনো দুষ্টু আছেন? দুষ্টামি করা শুরুই করলাম না তার আগেই এই কথা বলছো? ছোটবেলায় যা দুষ্টামি করতাম সেসব দেখলে না জানি আরো কি বলতে। আমার সারাদিন দুষ্টামি করেই কাটতো। সন্ধ্যার দিকে অনেক বকাবকি করে মা আমাকে পড়তে বসাতো। রাতে একসাথে ডিনার করে আমি কত নিশ্চিতভাবে ঘুমিয়ে পড়তাম। মা চলে যাওয়ার পর বহুদিন আমি ঠিকমতো ঘুমাতেই পারিনি। কি হয়েছিল? তখন খেলাধুলা দুষ্টুমি নিয়ে ব্যস্ত ছিলাম। কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা সেসব খেয়াল করার বয়স হয়নি তখনও। একদিন হঠাৎ স্কুল থেকে ফিরে শুনি হাসপাতালে যেতে হবে, কারণ মা হাসপাতালে ভর্তি। কাজের লোকের সাথে হাসপাতালে গেলাম। হাসপাতাল আমার কাছে ভীতিকর কোনো স্থান ছিল না। বাবা মা দুজনই ডাক্তার হওয়ার সুবাদে প্রায় সময় যাতায়াত ছিল। কিন্তু সেদিন সবার মুখে কেমন আতঙ্ক বিরাজ করছিল। হাসপাতালে গিয়ে শুনলাম মা ব্রেইন স্ট্রোক করেছে, আইসিইউতে আছেন। অচেতন অবস্থায় আইসিইউতে ভর্তি করানো হয়েছিল। সেই জ্ঞান আর ফেরেনি। একবার কথা বলার সুযোগও পাইনি আমি। সকালে কার থেকে নেমে স্কুলে যাওয়ার সময় আমার কপালে যে মানুষটি চুমু দিয়েছিল সে মানুষটি এভাবে আমাকে ছেড়ে চলে যাবে আমি বুঝতে পারিনি। যদি আগে থেকে জানতাম তাহলে মায়ের সাথে কাটানোর প্রতিটি মুহূর্ত খুব মনোযোগ দিয়ে উপভোগ করতাম। সেই সকল স্মৃতি আগলে বেঁচে থাকলে হয়তো এতটা একা মনে হতো না। মায়ের মৃত্যুর বর্ণনা মতো কষ্টকর আলোচনা কখনো এভাবে করা হয়নি। মায়ের মৃত্যুর পর আসলে কারোর সাথে ওভাবে মন খুলে কথাই বলা হয়নি। এতদিন পর শুধু টের পেল মায়ের মৃত্যুতে পাওয়া সেই কষ্ট বুকের ভেতর আজও একই রকম রয়েছে। কথাগুলো বলতে গিয়ে গলা শুকিয়ে এসেছে। কখন যেন রিফা হাত বাড়িয়ে সৌধের হাতের উপর হাত রেখেছে। সেদিকে খেয়াল হতেই শুধু খানিকটা ভরসা পেল। দ্রুত নিজেকে ধাতস্থ করে বলল, হঠাৎ ব্রেন স্ট্রোকের কারণ তখনও বুঝিনি। বড় হওয়ার পর আবার খুঁজতে শুরু করলাম। মায়ের হাই ব্লাড প্রেশার ছিল। হাসপাতালে একজন পেশেন্টের প্রেগন্যান্সিতে কিছু কমপ্লিকেশন নিয়েও ঝামেলা চলছিল। এর মাঝে মায়ের চাকরি ছাড়ার ব্যাপারে বাবা চাপ দিচ্ছিল। সব মিলিয়ে মা ভীষণ মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছিলেন। অথচ আমাকে কখনো কিছু বুঝতে দেয়নি। আমি নিজেও খেয়াল করিনি, নিজেকে নিয়ে ব্যস্ত ছিলাম। মায়ের চলে যাওয়ার পর বাবার ভীষণ অনুশোচনা হলো। নিজে থেকেই নিজের পালিয়ে বাঁচতে কাজের মাঝে ডুব দিলেন। আমি একা পড়ে রইলাম কাজের লোকের কাছে। একসাথে বাবা মা দুজনের দূরে সরে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। এরপর আমাকে বোর্ডিং স্কুলে ভর্তি করানো হলো। সেখানে থাকতে থাকতে একা থাকার অভ্যাস হয়ে গেছে। তখন থেকে একাই থেকেছি, নিজেকে একাই সামলিয়েছি। লোকে বলে কষ্ট নাকি ভাগাভাগি করলে কমে যায়, কিন্তু সৌধের 28 বছরের জীবনে কষ্ট ভাগাভাগির অভিজ্ঞতা এই প্রথম। মায়ের মৃত্যুতে একটি ছোট প্রাণের কতখানি কষ্ট হয়েছে সেই ধারণা হয়তো অনেকে করতে পেরেছিল রিফা তার জীবনে জোর করে জায়গা করে নিতে যাচ্ছিল। সেদিন সৌধে থেকে শোনা কটু কথাগুলো রিফার অনুভূতিকে লাগাম পরানোর জন্য জরুরি ছিল। নিজের আচরণে রিফা নিজেই আজ লজ্জিত। পুরনো কথা ভেবে বর্তমান নষ্ট করার মতো বোকামি রিফাকে মানায় না। বিয়ের পর আর কোনো পথ খোলা নেই। নিজেকে ধাতস্থ করে রিফা বলল, শুনুন, বলো। মা হঠাৎ ওভাবে রিয়্যাক্ট করে বসবে আমি বুঝতে পারিনি। আপনিও মায়ের কথায় তাল মিলিয়ে এত কিছু না করলেও পারতেন। মা হয়তো আর 2-4টে মার দিয়ে খানিকক্ষণ বকে শান্ত হয়ে যেত। আপনি তালে তাল মিলিয়ে পরিস্থিতি আরও ঘোলা করে ফেলেছেন। তুমি কি বলতে চাইছো বুঝতে পারছি না।
আজকের ঘটনায় আমাকে দোষারোপ করতে চাইলে করতে পারো, আমি মাথা পেতে নিব। এভাবে জোর করে আপনার বিয়ে দিয়ে দিল, আপনার আফসোস হচ্ছে না? আফসোস হবে কেন? আর জোর করে বেঁধে দিয়েছ মানে? ঠিকভাবে মনে করে দেখো, আমাকে কেউ জোর করেনি, বরং আমি নিজে থেকে বিয়েতে মত দিয়েছি, বিয়ের যাবতীয় আয়োজন করেছি। বিয়েটা আপনি মন থেকে মেনে নিচ্ছেন? আমি ভেবেচিন্তেই সারা জীবনের জন্য তোমার হাত ধরেছি। তাহলে ধরে নিন আজকেই আমাদের প্রথম আলাপ হয়েছে। পুরনো কথা ভুলে যান। আশ্চর্য, এমন সুন্দর মুহূর্ত ভুলে যাবে কেন? আপনাকে অকারণে বিরক্ত করেছি, অযথা বকবক করেছি, আপনার বকা খেয়েছি। এগুলো সুন্দর মুহূর্ত? ভীষণ সুন্দর মুহূর্ত, মধুর স্মৃতি, আমি আজীবন মনে রাখবো। অন্ধকারে হাসতে হাসতে শুধু জবাব দেয়। রাতের অন্ধকারে শুধুর মুখ দেখা যাচ্ছে না ভেবে রিফার খুব আফসোস হলো। এই মানুষটা হাসতেও পারে? হাসলে তাকে কেমন দেখায়? ইস, দেখা হলো না। আপনার বাবা কোথায়? আছে নিজের মতো। আপনার সাথে নেই কেন? কোথায় থাকেন উনি? মায়ের মৃত্যুর পর আমাদের দুজনের জীবন বদলে গেছে। মায়ের অকাল মৃত্যুর পেছনে বাবার কিছুটা হলেও ভূমিকা আছে। সেই অপরাধবোধ থেকেই উনি নিজেকে কাজে ব্যস্ত রাখতেন, এমনকি আমার থেকে দূরে থাকতেন। আমি নিজেও ঘরবন্দি থেকেছি অনেক দিন। এরপর বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই বাইরে যাতায়াত করতাম। ধীরে ধীরে আমাদের মাঝে আরও দূরত্ব বেড়েছে। একসময় বাবা কানাডার নামকরা হাসপাতালে কাজের অফার পেলেন। আমাকে সাথে নেওয়ার কথা বলেছিলেন, কিন্তু আমি তখন মেডিকেলের স্টুডেন্ট। MBBS শেষ করার পর বাবা আবার যাওয়ার কথা তুলেছিল। আমি মানা করে দিয়েছি। মানা করার পরও তেমন একটা লাভ হয়নি, কারণ এখনো পর্যন্ত কানাডায় সেটেলড হওয়ার কথা বলেই যাচ্ছেন। বৃদ্ধ বাবাকে একা বিদেশে ছেড়ে দেওয়া আপনার উচিত হয়নি। আপনিও চলে যেতে পারতেন। আমি চলে গেলে তোমার সাথে দেখা হতো কি করে? তখন আমার সাথে দেখা না হলেও অন্য কারোর সাথে ঠিক দেখা হয়ে যেত। আমার সাথে দেখা হওয়ার পর থেকেই তো আপনি ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন। তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমার দীর্ঘদিন পুষে রাখা ঝামেলাগুলো বিদায় নিচ্ছে। নিজের লুকিয়ে রাখা কষ্টগুলো এতদিন কাউকে বলা হয়নি, আজকে তোমাকে বলে ভীষণ হালকা লাগছে। দুঃখের কথা কাউকে বলতে ইচ্ছে করে না। তুমি প্রথমে যে আবার লুকানোর ব্যথার কথা শোনালে। কিছুক্ষণ ভেবে আবার দ্রুত শুধু বলল, সরি, তুমি দ্বিতীয়, তুমি বাদেও আরেকজন ছেলে। এতক্ষণ রিফার খুব ভালো লাগছিল। নিজেকে স্পেশাল একজন মনে হচ্ছিল। শোধের একান্ত ব্যক্তিগত কথা শুধুমাত্র সেই জানে, কিন্তু এখন শুনছে আরেকজনও আছে। কে সেই ব্যক্তি জানার প্রবল আগ্রহ জাগছে। কে সেই আরেকজন? মেডিকেল কলেজে আমাদের ব্যাচে আমরা 30 জন স্টুডেন্ট ছিলাম। আমাদের সবার মধ্যে সবচেয়ে চঞ্চল ছিল লগ্ন, আর সবচেয়ে শান্ত ছিলাম আমি। বন্ধুদের সাথে আড্ডা হইহুল্লোড়ে লগ্নের জুড়ি নেই। নিজে যেমন হইহুল্লোড় করতো তেমনি আশেপাশের সবাইকে সাথে নিত। ক্লাসের সবাই লগ্ন বলতে লাগলো। ওদের আড্ডার মাঝে আমি কখনো থাকতাম না। খুব প্রয়োজন ছাড়া আমাদের কথাও হতো না। এই ব্যাপারটি লগ্নের পছন্দ ছিল না। সে আমার পেছনে পড়ে গেল, নিজে থেকে এসে কথা বলতো। আড্ডায় আমাকে জোর করে নিয়ে গিয়ে বসিয়ে রাখতো। আমি লাইব্রেরিতে গেলে সেও আমার সামনে চেয়ার টেনে বসে পড়তো। আমার শান্ত স্বভাব তার পছন্দ হয়ে গেল, আর আমার তার চঞ্চলতা। আমরা একজন আরেকজনকে কখনো সরাসরি নিজেদের পছন্দের কথা বলিনি, কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে তখন আমাদের কথা। আমাদের কানেও ক্যাম্পাসের চলতে থাকা কথাগুলো এসেছে, কিন্তু কেউ কারোর সাথে এই নিয়ে আলোচনা করিনি। ব্যাপারটা বরাবর এড়িয়ে যেতাম। একে অপরের কাছে কনফেস না করলে আমরা দুজনেই জানতাম আমরা দুজনকে কতটা পছন্দ করি। একজন আরেকজনকে ছাড়া চলতোই না। দুজনের মাঝে এতটাই বিভোর ছিলাম যে কিভাবে কলেজে পড়াকালীন সময়টা ফুরিয়ে এলো টেরই পেলাম না। ইন্টার্নি চলাকালীন ব্যস্ততা বাড়ল, সেই সাথে আমাদের দূরত্ব বাড়তে থাকা দূরত্ব যে ফাঁকা স্থান তৈরি হয়েছিল সেখানে খুব সহজে আরেকজন জায়গা করে নিয়েছে। ইন্টার্নি শেষ হওয়ার পরপরই আমাদের কলেজের একজন নতুন প্রফেসরের সাথে লগ্নের বিয়ে হয়ে যায়। অথচ তখন আমাদের টুকটাক ফোনে কথা হতো। আমি জানতাম আমাদের মাঝে সব আগের মতোই আছে, কিন্তু কখন যেন
লগ্ন আমাকে ছেড়ে অনেকটা পথ এগিয়ে গেছে। রাগে দুঃখে রিফার মাথা ঠিকঠাক কাজ করছে না। সে কিনা এতটাই বোকা! একটা ছেলে তাকে এত হেলাফেলা করছে দেখেও একবারও তার মাথায় আসেনি যে ছেলেটা গার্লফ্রেন্ড থাকতে পারে। নিজের ওপর হওয়া রাগের বহিঃপ্রকাশ ঘটালো সৌধকে কথা শুনে। সৌধের হাতের মুঠো থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, এই যে আমাকে অমন করে পায়ে মারিয়ে যেতেন, কতই না বোকা একটা মেয়ে। একবারও মাথায় আসেনি এত সুন্দর একটা ছেলে এখনো সিঙ্গেল থাকবে কি করে। একবারও ভাবিনি তার গার্লফ্রেন্ড থাকতে পারে, প্রেমে ছ্যাঁকা খেয়ে সে দেবদাসও হতে পারে। ছি, আমি কত বোকা। রিফার প্রতিক্রিয়া দেখে শুধু খুব মজা পেল। রাগের মাথায় মেয়েটা তাকে কমপ্লিমেন্ট দিয়ে বসে আছে। রিফার দুহাত আবার ধরে বলল, রিফাদন, তুমি কি আমাকে এইমাত্র সুন্দর বললে? আরে রাখুন আপনার সুন্দর। আপনার মনে এক মেয়ের বাস, আবার ঘরে আরেক মেয়ে। ছাড়ুন আমার হাত। লগ্ন চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম খুব কষ্ট হবে হয়তো, কিন্তু তেমন কিছুই হয়নি। আমাদের দুজনের মধ্যে বিশেষ কোনো অনুভূতি ছিলই না। আমাদের একসাথে সময় কাটাতে ভালো লাগতো, কথা বলতে ভালো লাগতো। হয়তো বন্ধুত্বকে আমরা ভালোবাসার নাম দিয়ে ফেলেছিলাম। এই মেয়েকে ভালোবাসেন বলেই আমাকে ফিরিয়ে দিয়েছিলেন? লগ্নের কথা ভেবে তোমাকে ফিরিয়ে দেইনি। লগ্ন হঠাৎ ওভাবে বিয়ে করে আমার বিশ্বাস ভেঙেছে। আমাকে বলতে পারতো, আমরা দুজনে বসে কথা বলতাম, আমি ওকে কখনো আটকে রাখবো না। এইটুকু বিশ্বাস তার করা উচিত ছিল। আমার সাথে স্বাভাবিকভাবে যোগাযোগ রাখার সময় সে অন্য একজনের সাথে রিলেশনশিপে ছিল। ওকে ভুলে গেলেও ওর দেওয়া ধোঁকা ভুলতে পারিনি। এজন্যই পরবর্তীতে কাউকে বিশ্বাস করতে পারতাম না। দরকার নেই বিশ্বাস করার, হাত ছাড়ুন আপনি। রিফা জোর করে হাত ছাড়িয়ে রুমে চলে গেল। রুমের লাইট অফ করে একপাশ ফিরে বিছানায় শুয়ে পড়ল। ওর পেছনে সৌধ রুমে এসে দেখলো রিফা মুখ ফুলে ঘুমাতে যাচ্ছে। অন্ধকারে হাতড়ে সৌধ নিজেও বিছানার অপর দিকে শুয়ে হাত বাড়িয়ে রিফাকে কাছে টেনে নিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল। কোমরে সৌধ হাত ছুঁতেই রিফা দ্রুত সে হাত সরানোর বৃথা চেষ্টা চালাচ্ছে। সৌধ ছেড়ে না দিয়ে আরো ঘনিষ্ঠ হয়ে এলো। দু হাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রিফার চুলে মুখ গুজে বলল, আমার মনে কিংবা ঘরে উভয় জায়গায় শুধু তোমার রাজত্ব। প্রিয় মানুষটিকে এত কাছে পেয়ে ভালো লাগার বিবশ হয়ে গেছে রিফা। সৌধের কথায় চোখ জুড়ে জল নেমে এলো। নাক টানতে টানতে বলল, আমি সকালেই মায়ের কাছে চলে যাব। এই ভূতরে বাড়িতে আমাকে একা রেখে যাবে? কি নিষ্ঠুর তুমি! সকালবেলা রিফা নিজে থেকে রান্নাঘর খুঁজে নিল। ঘরে খুব একটা বাজার সদাই নেই। ব্রেড, জ্যাম, অমলেট আর ফ্রিজে রাখা দুধ বের করে গাঢ় লিকারের দুধ চা বানিয়ে টেবিলে সাজিয়ে রাখতেই শুধু ফ্রেশ হয়ে ডাইনিং এ এসে বসলো। আলমারি থেকে রিফা একটা বাটিক প্রিন্টের নীল শাড়ি বের করে পরেছে দেখে সৌদের খুব ভালো লাগলো। মায়ের শাড়িগুলো কতদিন অবহেলায় পড়েছিল। তবুও রিফার জন্য কিছু কেনাকাটা করতে হবে। নাস্তার দিকে তাকিয়ে বাজার সদাইয়ের কথা মনে পড়ল। বেশিরভাগ সময় আমি বাইরে খেতাম, তাই ঘরে তেমন কিছু নেই। কি কি কিনতে হবে তুমি একটা লিস্ট করে ফেলো। রিফা গোমরা মুখে চায়ে চুমুক দিয়ে বলল, আপনার ঘরের জন্য কি কিনবেন তা নিজে ঠিক করুন, আমি একটু পরে বিদায় নিচ্ছি। সৌধ ভাবলো রাতের রাগ এখনো যায়নি। অভিমান ভাঙাতে হবে, কিন্তু কিভাবে তা জানা নেই। নাস্তা শেষে রিফা রান্নাঘর পরিষ্কার করলো, ঘর গোছালো, ঝাড়ু দিল। পুরোটা সময় সৌধ তার পিছে পিছে হেঁটে বেড়াচ্ছে দেখে রিফা বিরক্ত হয়ে বলল, এমন পিছন পিছন ঘুরছেন কেন? চলো না কেনাকাটা করে আসি। কেনাকাটা করে কি হবে? আমি এই ঘর গুছিয়ে এই মায়ের কাছে চলে যাচ্ছি। গতকালকেই তো বললে আর ওখানে যাবে না। নিজের মায়ের কাছে যাব না কেন? আমি ভুল করেছি তাই মা বকেছে, শাস্তি দিয়েছে, তাই বলে আমি রাগ করে থাকবো? মায়ের উপর রাগ করতে হয় না। ঘরের কাজ শেষ করে রিফা সত্যি তৈরি হয়ে বাড়ির বাইরে এলো। সৌধ এলো পিছু পিছু। সৌধকে দেখে রিফা বলল, আপনি হসপিটালে যাচ্ছেন না কেন? আজকে ডিউটি নেই? আমাকে একটা রিক্সা ডেকে দিয়ে কাজে যান। বিয়ের পরদিন বরকে কর্মক্ষেত্রে যেতে হয় না? সৌধ রিকশা আনলো না। গ্যারেজ থেকে বাইক এনে রিফাকে উঠতে বলল। রিফা স্বাভাবিকভাবেই বাইকে উঠে বসলো, কিন্তু মুখে রাজ্যের বিরক্তি ফুটিয়ে বলল, আপনি আমার সঙ্গে কোথায় যাচ্ছেন? সকালবেলা রিক্তা ফোন করে দুজনকে যেতে বলেছিল। সে কথা রিফাকে জানানো হয়নি। রিফার হয়তো তার বাড়ির কথা মনে পড়ছে, তাই সকালবেলা বেরিয়ে পড়েছে। কিন্তু নিজের সংসারের কথাও ভুলেনি। সবকিছু গুছিয়ে তবেই বের হয়েছে। অথচ সৌধকে দেখাচ্ছে সে রেগে মায়ের বাড়ি চলে যাচ্ছে। সৌধ সব বুঝেও রিফার অভিমান উপভোগ করতে বলতে, তুই যদি আর না আসো তাই আমি নিয়ে যাচ্ছি, আবার আমি সাথে নিয়ে আসবো। ভূতরে বাড়িতে একা থাকতে আমার ভীষণ ভয় করবে। পেছনে বসে রিফা ভালো লাগায় আরেকটুখানি ডুবে গেল। ভালোবেসে দুহাতে সৌধের কোমর জড়িয়ে ধরে পিঠে মাথা রাখলো। পৌঁছাতে কতক্ষণ লাগবে লাগুক, এই মানুষের উপর সব ভার ছেড়ে সে এখন একটু নির্ভর হতে চায়। সমাপ্ত।